আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আলোচনা করব আমাদের অর্গানিক কেমিস্ট্রির লেকচার 3 নিয়ে। সো আজকের লেকচার 3তে একটা গুরুত্বপূর্ণ আমাদের টপিক থাকছে, যেখান থেকে অবশ্যই তুমি তোমার পরীক্ষাতে একটা সিকিউ কমন পাবাই। তো জাস্ট আজকের পর্বটা থেকেই তুমি একটা সিকিউ 100% কমন পাবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। সো কেউ যদি মনে করছে ভাই আমার শুধুমাত্র এখান থেকে একটা সিকিউ ব্যাকআপ থাকলেই চলবে, সো তারা এই পার্টটা ফলো করতে পারো। এই লেকচারটা সো তোমাকে অনেক বেশি হেল্প করবে। সো চলো আমরা সরাসরি শুরু করি সেই লেকচারটি। সো শুরুতেই আমরা দেখে নিয়ে আসো এটা কোন সেই টপিক আমাদের এখানে আলোচনা করা আছে। হচ্ছে অ্যারোমেটিক যেই টপিকটা, সেইখান থেকে তোমার এই প্রশ্ন একটা তো থাকবেই। সো সেই প্রশ্নগুলো পারার জন্য কী কী জিনিস জানতে হবে, কীরকমভাবে কোন কোন টপিকগুলো জানতে হবে, সেগুলো চলো শুরুতে আমরা জেনে নিই, এবং তারপরে আমরা ধারাবাহিকভাবে পড়বো। শুধুমাত্র এই তিনটা জিনিস, এই টপিকটার মধ্যে তিনটা জিনিস তোমাকে শিখতে হবে। বিশেষ করে তিনটা না, আসলে বিশেষ করে জিনিস হচ্ছে দুইটা। একটা হচ্ছে বেনজিনের বিক্রিয়া, বেনজিনের হচ্ছে প্রতিস্থাপন সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক বিক্রিয়া, সেটা তোমাকে শিখতে হবে। এবং এই বেনজিনের অর্থপ্যারা, নির্দেশক এবং সক্রিয়তা, এটা। আর বেনজিনের আর ফেনলের প্রস্তুতি, এটা খুবই সহজ, এক লাইনে হয়ে যায়। তো তোমাকে মেইনলি শিখতে হবে দুইটা টপিক, দুইটা জিনিস। অ্যারোমেটিক এই পার্টের মধ্যে শুধু শিখতে হবে তোমাকে দুইটা আলাদা আলাদা টপিক। বেনজিনের বিক্রিয়া শিখতে হবে, আর অর্থপ্যারামিটার নির্দেশকের কারণটা শিখতে হবে, কেন এরা নির্দেশ করে এবং এদের সক্রিয়তাটা কি। সো এইটাই তোমার প্রশ্ন আসে গতে ঘতে এটাই আসে আসলে। সো খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো চলো আমরা সরাসরি শুরু করি। সো শুরুতে আমরা এই উদ্দীপকে ধরার জন্য এইটা আমাদের কাজে লাগবে, উদ্দীপকটা বোঝার জন্য। আচ্ছা, কোন উদ্দীপকের কথা বলছে, সো উদ্দীপকটা ধরার জন্য আমাদের এই বেনজিন এবং ফেনলের প্রস্তুতিটা দরকার হবে। সো চলো আমরা ছোট করে একটু রিভিশন করে ফেলি যে কীভাবে বেনজিন এবং ফেনলটা প্রস্তুত করা যায়। সো মনে করো যারা একেবারে পড়োনি, নতুনভাবে পড়তেছো, তারা দেখো আমি সেভাবে বলছি। সো বেনজিনটা চাইলে আমরা ডি কার্বক্সিলেশন বিক্রিয়া থেকে করতে পারি। সো সেটা তোমরা একটু করে ফেলো এখান থেকে, যে আমরা কি করব, ডি কার্বক্সিলেশন তুমি দেখবা ম্যাক্সিমাম কেজে এটা তুমি উদ্দীপকের মধ্যে পাবা, যে তোমার এরকম একটা আর মূলক থাকবে, সেই আর মূলকের সাথে কি দেওয়া আছে, এখানে COOH দেওয়া থাকতে পারে। হ্যাঁ, এখানে COOH থাকতে পারে, অথবা এটা থাকতে পারে CONও থাকতে পারে। হ্যাঁ, সো এটার সাথে কি দেওয়া থাকবে, সোডা লাইম। এটা হচ্ছে আমাদের সেই একটা হচ্ছে দেখো একটা অ্যাসিড মূলক এখানে আমাদের আছে, অ্যাসিড আছে, এবং সাথে থাকবে সোডা লাইম। আর সোডা লাইমটা কি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, একত্রে আমরা বলি সোডা লাইম। এই সোডিয়ামটা যখন থাকে তখন এখানে কি হয়, যে প্রথমত অ্যাসিডটা এই ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে, COON তৈরি করে। তারপর যখন এখানে বিক্রিয়াটা হয়, এই সোডালাইমটা বিক্রিয়া করে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হয়, তখন ওই COOH বা COON ওই মূলকের জায়গায় শুধুমাত্র বসে যায় হচ্ছে একটা হাইড্রোজেন, এবং তখন আমরা পেয়ে যাই কি, শুধুমাত্র একটা বেনজিন পেয়ে যাই। সো এটাই আমাদের উদ্দেশ্য। তোমার পরীক্ষায় এরকম থাকতে পারে, আদারওয়াইজ এটা না থেকে তোমার পরীক্ষাতে এটাও কিন্তু থাকতে পারে। তো তখন তুমি জাস্ট এই জিনিসটাই তুমি লিখতে পারবা, জাস্ট তখন এভাবে হয়তো বা থাকবে। হ্যাঁ, সো আমি এটাকে আরেকবার লিখে দিচ্ছি, তোমাকে লিখে দেখা, আমি একটু ছোটো করে দিচ্ছি জিনিসটা, যেহেতু আমাদের উপরে একটা আছেই। সো খেয়াল করো যে এবার আমাদের পরীক্ষাতে এই জিনিসটা না থেকে এরকম থাকতে পারে, COOH, এটা না থেকে থাকতে পারে হচ্ছে COONA, তারপরেও সেম একই বিক্রিয়ায় হবে। যদি তোমার এরকম COOH থাকে, তারপরে সোডালাইম দেয়, তুমি বুঝবা বেনজিন হবে, বা COONA দিয়ে এরকম সোডালাইম দেয়, বুঝবা বেনজিন হবে। সেটা ভালো মতো মনে রাখো, এই বেনজিনটাই তোমার লিখতে হবে পরীক্ষার মধ্যে, বা এটা ধরতে পারতে হবে যে বেনজিন হবে এখানে। সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের একটা দরকার হচ্ছে ফেনল থেকে। সো ফেনলের মধ্যে আমরা কী করতে পারি, এটা উদ্দীপকে তুমি অনেক বেশি পাবা। তো ফেনলটা তুমি খেয়াল করো যে ফেনল থেকে, সো ফেনলের ক্ষেত্রে কী ঘটে, যে আমরা কি করব, যে একটা এরকম একটা ফেনল নিব, এই যে হচ্ছে আমাদের একটা ফেনল OH থাকবে। সো ফেনলকে যদি আমরা কি করি, যে জিঙ্ক চূর্ণ এর মধ্যে চালনা করি, ফেনলের মধ্যে যদি আমরা জিঙ্ক ডাস্ট, হ্যাঁ তুমি দেখবে লেখা আছে জিঙ্ক ডাস্ট বা হচ্ছে জিঙ্ক চূর্ণ, এরকম যদি লেখা থাকে তুমি বুঝে নেবে জিঙ্ক চূর্ণ বা জিঙ্ক ডাস্ট যদি এর মধ্যে দেওয়া হয়, তখন এখানে আমরা আউটপুট হিসেবে পাই হচ্ছে কি, বেনজিন পাই। আমরা এখানে আউটপুট হিসেবে কী পাই, আমরা এখানে যে বেনজিন পাই। সো এটাই তোমাকে এখান থেকে সুন্দর করে একটু মনে রাখতে হবে, পরীক্ষা যখন আসবে তুমি যেন অ্যাটলিস্ট ধরতে পারো, আচ্ছা ঠিক আছে এটা আমাদের বেনজিন হবে। সো ফেনল থেকেও জিঙ্ক ডাস্টের মধ্যে দিয়ে আমরা বেনজিন তৈরি করে ফেলতে পারি। লাস্ট একটা জিনিস দেখতে হবে, ইথাইন থেকেও আমরা কি করতে পারি, এই বেনজিনটা তৈরি করতে পারি। সো ইথাইন থেকে ফর এক্সাম্পল কীরকম, এই হচ্ছে দেখো C সাথে হচ্ছে CH, সো CH ট্রিপল বন্ড CH, ইথাইন বা অ্যাসিটিলিনও আমরা বলি, ইথাইন বা অ্যাসিটিলিন। একে যদি আমরা কি করি, যে উত্তপ্ত আয়রন নলের মধ্যে চালনা করি, হ্যাঁ উত্তপ্ত আয়রন নল, অর্থাৎ 400 থেকে 450 ডিগ্রি তাপমাত্রা এরকম। সো উত্তপ্ত আয়রন নলের মধ্যে যদি আমরা এরকম ইথাইনকে চালনা করি, আমরা নলের একদিক দিয়ে ইথাইন চালনা করি, আরেক দিক দিয়ে আমরা কী পাবো, বেনজিন পাবো। তার মানে অ্যালিফেটিক থেকে অ্যারোমেটিক আমরা আসলে পাবো এখানে। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে পাবো।
সো এটা হচ্ছে আমাদের কি এখানকার এইচ, সো এই আমাদের বেনজিন হয়ে গেল। সো মোট হচ্ছে তিনটা জিনিস। দেখো ডি কার্বক্সিলেশনের সাথে আমরা কীভাবে করতে পারি, এরকম অ্যাসিড বা অ্যাসিডের এরকম আমাদের একটা লবণ, হ্যাঁ, যার সাথে আমরা সোডা লাইম যুক্ত করি তাহলে বেনজিন পাচ্ছি এখানে আমরা একইভাবে। এবং আরেকটা হচ্ছে কি, ফেনল থেকে মধ্যে আমরা জিঙ্ক চূর্ণ চালনা করি, বেনজিন পাচ্ছি আমরা। ইথাইনের মধ্যে আমরা যদি কী করি, ইথাইনকে যদি আমরা আয়রন নলের মধ্যে চালনা করি উত্তপ্ত করে, তাহলে বেনজিন পাচ্ছি। বা ইথাইনের এই জিনিসটা আরেক লাইন পিছন থেকে পরীক্ষা হলে দেওয়া থাকতে পারে, সেটা কি এরকম, সে আমরা যদি ক্যালসিয়াম কার্বাইডের সাথে হচ্ছে পানির আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আসলে আমাদের ইথাইন হয়। হ্যাঁ, সো এই লাইনটা তোমার মাঝে মাঝে দরকার হতেই পারে। সো এটাও আমি এখানে একটু দিয়ে রাখলাম, তুমি যেন এখান থেকে বুঝতে পারো। হ্যাঁ, সো এটা যদি পরীক্ষায় দেওয়া আমাদের না থাকে, সো বা এই লাইন থেকেই স্টার্ট করে, সো তুমি যেন বুঝতে পারো যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দিলে হয় ইথাইন, ইথাইনকে আয়রন নলের মধ্যে দিলে হয় কি বেনজিন। সো বেনজিনের এই তিনটা 1 2 3 এই তিনটা খুব ভালো মতো তুমি মাথায় নিয়ে নাও, কারণ এখান থেকেই তুমি দেখবা তোমাকে বিভিন্ন প্রশ্ন তারা জিজ্ঞেস করবে। ঠিক আছে, সো বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে, উদ্দীপক জিজ্ঞেস করবে। আমি তোমাকে দেখাই যে কীভাবে উদ্দীপকটা জিজ্ঞেস করবে, এরকম বক্স করে দিই, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আলাদা একটা সিলার, উপরে এগুলো আলাদা। ঠিক আছে, সো দেখো তাহলে আমি তোমাকে একটু খেয়াল করাই, এবার উদ্দীপকটা দেখাই। দেখো বিভিন্ন সালে আসছে, রাজশাহী বোর্ড 23-এ আসছে বা বরিশাল বোর্ড 23 আসছে, বিভিন্ন বোর্ডে আসছে। জাস্ট 23-এর কিছু বোর্ডে জাস্ট এক্সাম্পল তোমাকে নিয়ে দেখাচ্ছি। যেমন এখানে তুমি খেয়াল করো, এই দেখো যে একটা বেনজিনের মতো মূলক ছিল এবং হ্যাঁ COO, বলছিলাম যেরকম COO এর সাথে যদি আমাদের সোডা লাইম দেয়, দিয়ে তাপ দেয়, তাহলে কী হবে, বেনজিন হবে। তারপর আমরা এখানে আমাদের এটা কি হবে, আমাদের এর প্রোডাক্টটা আসলে হবে হচ্ছে আমাদের এরকম যে বেনজিন হবে। তো তুমি এখান থেকে বুঝে গেলা যে বেনজিন হবে। ঠিক আছে, সেম একইভাবে দেখো বাকিটুকু আমরা পরে শিখবো। তাহলে দেখো এই কি আছে, পি আয়রন টিউব 450 তাপমাত্রা, মানে বুঝতে পারলাম এখানে আসলে বেসিক্যালি পিটা আসলে কী ছিল জানো, এখানকার পিটা ছিল আসলে ইথাইন। হ্যাঁ, ইথাইন, কারণ আয়রন নলের মধ্যে চালনা করছে, তুমি বুঝতে পারছো কোন বিক্রিয়াটা, ইথাইন। তো ইথাইনকে আয়রন নলের মধ্যে চালনা করলে এখানে আসলে কী পাবো, এখানে আমরা সেই বেনজিনটাই আসলে আমরা এখানে পাবো, এখানে আমরা সেই বেনজিনটাই পাবো। ঠিক আছে, তো এখানে তুমি এইচ মনে করো এক হাতে দিয়ে রাখলা। এইচ বেসিক্যালি শুধু এখানে এক হাতে আছে তা না, এই সব হাতে কিন্তু এইচ আছে। সো আমরা দেখাচ্ছি না, আমরা জাস্ট দেখাচ্ছি না, জাস্ট এক হাতেই মনে করে দেখাচ্ছি, বা এক হাতে না দেখালেও চলবে, আমরা জানি এখানে সব জায়গায় এইচ থাকে। সো ওকে ফাইন, এটা গেল হচ্ছে আমাদের কি এখানকার আরেকটা জিনিস। এখানে তুমি খেয়াল করো, দেখো C6H5COO, এটার মানেও কিন্তু কি বুঝাইছে, এটা মানেও কিন্তু তোমাকে বোঝাচ্ছে হচ্ছে এরকম যে এই যে এটা হচ্ছে C6H5, এটা হচ্ছে C6H5 আর উপরে কি COO, তার মানে এটা আর এটা কিন্তু একই কথা, একই। আবার সাথে কি দিছে, সোডা লাইম যখন দিছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর OH, তো এখানে কি পাবো, চোখ বন্ধ করে বুঝতেই পারছো যে আমরা এখানে কি পাবো, এখানে আমরা সেই বেনজিনটা কিন্তু আসলে পাবো। বুঝে গেল? সেম একইভাবে তুমি দেখো এই যে জিঙ্ক ডাস্টের কথা বলছিলাম, C6H5OH, তার মানে এখানে কি দেওয়া আছে আমাদের, এখানে কিন্তু আমাদের একটা ফেনল দেওয়া আছে। দেখো C6H5 মানে এটা, আর OH মানে কি, OH মানে হচ্ছে সেই ফেনল। সো ফেনলকে যখনই আমরা জিঙ্কের মধ্যে চালনা করবো কি পাবো, এখানে যে এখানে আমরা একটা যে বেনজিন পাবো, আমরা একটা বেনজিন পাবো, হয়ে গেল। সো এভাবেই তোমাকে একটু মনে রাখতে হবে, জিনিসগুলো ধরতে পারতে হবে, যেন অ্যাটলিস্ট ধরতে পারো পিটা কি হবে, বা এই উদ্দীপকটা তুমি ধরতে পারো, মনে থাকবে আশা করি। এবার আমরা মেনলি চলে যাচ্ছি, দেখো ফেনলের একটা প্রস্তুতি মাঝে মাঝে আমাদের প্রয়োজন হতে পারে। সো তুমি জাস্ট এখান থেকে শিখে রাখো হচ্ছে ডাও প্রণালীতে বা ডাও প্রসেসে কীভাবে ফেনল তৈরি করা যায়। সো আমরা কী করি, একটা বেনজিনের সাথে ফার্স্ট আমরা ক্লোরিনেশন করি। বেনজিনকে আমরা আয়রনের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এখানকার হাইড্রোজেনটা আমরা সরিয়ে এখানে ক্লোরিন প্রতিস্থাপন করি। পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 400 ডিগ্রি তাপমাত্রা 150 ATM যদি আমরা এই প্রভাবগুলো প্রয়োগ করি, দেখা যায় কি এখানে যে এখানে RONA পরবর্তী সেটাকে পাতন করলে আমরা এখানে আমরা অ্যালকোহল অর্থাৎ ফেনলটা আসলে পাই। সো তুমি প্রসেসটা জাস্ট একবার করে দেখে রাখবা, যদি তোমার পরীক্ষায় হুবহু প্রয়োজন হয়, মাঝে মাঝে হঠাৎ দিতে পারে যে ডাউ প্রণালীতে ফেনল প্রস্তুত করো, তখন তুমি যেন এই বিক্রিয়াটুকু লিখতে পারো। সো বই থেকে তুমি একবার রিডিং পড়ে রাখতে পারো, তোমার হচ্ছে আরও বাড়তি একটু ভালো প্রস্তুতির জন্য। সো তুমি দরকার হয় মাঝে মাঝে দরকার হয়, বুঝছো, তারপরে পড়ে রাখো একবার। এবং সাথে এক্সট্রা একটু জিনিস পড়ে রাখবো, সেটা হচ্ছে যে ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করে বা লিবারম্যান পরীক্ষার সাহায্যে আমরা কী করতে পারি, এই ফেনলটা শনাক্তকরণ করতে পারি। সো এই দুইটা নাম অনেক গুরুত্বপূর্ণ, যে MCQতেও আসে যে এই ফেনল শনাক্তকরণে কী ব্যবহার করা হয়, লিবারম্যান পরীক্ষা ব্যবহার করা হয় বা FeCl3 দ্রবণ ব্যবহার করা হয়। সো এই দ্রবণগুলোর সাহায্যে আমরা এটা শনাক্ত করতে পারি, এই দ্রবণটা দিলে আমাদের বেগুনি বর্ণের একটা জটিল বর্ণ বা জটিল যৌগ তৈরি হয়। হ্যাঁ, সো এই কালারটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে ফেনল ছিল। সো একবার তুমি এখান থেকে পড়ে রাখো, জাস্ট এটা তোমার একবার পড়ার জন্য, তুমি নামটা জেনে রাখো আর বই থেকে তুমি একবার রিডিং পড়বা, যতটুকু মনে থাকে এনাফ, আর দরকার নাই। সো তুমি ফেনলটা একটু পড়ে রাখলা। আমাদের বিশেষ করে আমরা বলেছিলাম যে মেইন পড়াশোনাই শুরু হবে যে আমাদের এখানকার বেনজিনের বিক্রিয়া দিয়ে। সো এখানে তুমি মনে রাখবা বেনজিন 2 ধরনের বিক্রিয়ায় দেয়।
কী কী আমাদের দেয় দেখো, সংযোজন বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এবং আমরা চ্যাপ্টারের শুরুর দিকে জেনেছি বিক্রিয়ার মধ্যে আমরা দুই রকম জিনিস পাবো, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া এবং হচ্ছে একটা নিউক্লিওফিলিক বিক্রিয়া। এবং এখানে দেখতে পাচ্ছি সংযোজন এবং প্রতিস্থাপন দুই ধরনের বিক্রিয়া দিচ্ছে। তবে মনে রাখবা এই বেনজিন শুধুমাত্র কি দেয়, ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়। বেনজিন শুধুমাত্র কি বিক্রিয়া দেয়, যে ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক। বেনজিন শুধুমাত্র ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়। ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয় তার মানে কি, যে এরা শুধুমাত্র এই যে সংযোজন বলছি, তার মানে তাদের সংযোজনটা হবে কি, ইলেকট্রোফিলিক সংযোজন। আমরা এখানে লিখছি প্রতিস্থাপন বিক্রিয়া হবে, এদের প্রতিস্থাপনটাও হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, অর্থাৎ ইলেকট্রোফাইলের আকর্ষণে, ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রনের প্রতি আকর্ষণে। ইলেকট্রোফিলিক কথার আসছে ইলেকট্রোফাইল থেকে, বা ইলেকট্রনের প্রতি আকর্ষণ। সো এটা আমরা ছোট করে লিখে রাখি যে ইলেকট্রনের প্রতি আকর্ষণে, ইলেকট্রন মানে কি মাইনাসের প্রতি আকর্ষণে, হ্যাঁ মাইনাসের প্রতি আকর্ষণে আসলে এই বিক্রিয়াটা ঘটবে। ইলেকট্রোফিলিক, ইলেকট্রনের প্রতি আকর্ষণ বোধেই বিক্রিয়াটা ঘটবে। তো এখানে ইলেকট্রোফিলিক সংযোজন এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, তুমি সহজ কথায় মনে রাখো, বেনজিন শুধুমাত্র ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক সংযোজনও দেয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনও দেয়। আমাদের বিশেষ করে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের মধ্যে অনেক কিছু দেখতে হবে, 5টা বিক্রিয়া আছে, এখানে আমরা 5টা বিক্রিয়া শিখবো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনে। এই 5টা বিক্রিয়ায়, এখানে 5টা বিক্রিয়া শিখবো, এই 5টা বিক্রিয়ার মধ্যে যে কোনো একটা তোমার পরীক্ষায় আসবে। সো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এটা তোমার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, এটাই তোমার পরীক্ষাতে আসার মতো জিনিস। আর সংযোগটা জাস্ট এমনি দেখে রাখবো, এখান থেকে খুব বেশি আসবে না, তাও জানার জন্য আমরা জেনে রাখবো। সো বেনজিনের বিক্রিয়া বুঝতে পারলাম, বেনজিন কি বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়, অর্থাৎ ইলেকট্রনের প্রতি আকর্ষণে বিক্রিয়া দেয়, মাইনাসের প্রতি আকর্ষণে বিক্রিয়া দেয়। প্রথমে দেখছি তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, বেনজিনের সংযোজন বিক্রিয়া মানে কি, ইলেকট্রোফিলিক সংযোজন। সো এই কথাটা মাথায় রাখতে পারি আমরা, বেনজিনের সংযোজন মানে কি, যে ইলেকট্রোফিলিক সংযোজন। সংযোজনে কি হয় খুব দ্রুত জানবো আমরা। যেমন হাইড্রোজেন সংযোজন সে দেয়, তার মানে কি বেনজিন কিন্তু কি করতে পারে, হাইড্রোজেনের সাথে এরকম সংযুক্ত হতে পারে। সো মনে করলা তুমি কি করলা, এই একটা বেনজিন আছে মনে করলা, এই বেনজিনকে তুমি কি করলা, যে হাইড্রোজেনের সাথে সংযোজন দিলে, যে কিন্তু মানে এখানে আছে নর্মালি যে বেনজিন একটা আছে, হ্যাঁ এখানে কিন্তু এক হাতে হাইড্রোজেন একটা করে আছে। বেনজিন মানে কিন্তু কি, যে সব হাতে কিন্তু এরকম তুমি কি পাচ্ছ, যে হচ্ছে এরকম সব হাতে কিন্তু তুমি একটা করে হাইড্রোজেন এমনিতেই পাচ্ছ, হ্যাঁ সেই সব জায়গাতে কিন্তু একটা করে হাইড্রোজেন পাচ্ছ এরকম, কিন্তু এটা মানে কিন্তু বেনজিন আসলে, হ্যাঁ আমরা এভাবে সবগুলো হাইড্রোজেন দেখাই না, কিন্তু কিন্তু আসলে আছে বেনজিন। এবার আমরা যখন এই বেনজিনের সাথে আরও হাইড্রোজেন যুক্ত করব তখন আসলে কি ঘটনা ঘটে খেয়াল করি। এই যে আমরা এখানে ডাবল বন্ড আমরা এখানে না দিয়ে গোল্লা দিছি, এভাবে দিতে পারি আমরা, বা আমরা এটাকে জিনিসটাকে এভাবে দেখাইতে পারি। কেউ দেখাইতে পারি, দেখো যেমন এখানে তুমি দেখাইতে পারো এখানে ডাবল বন্ড, হ্যাঁ তারপর একটা ফাঁকা দিয়ে এখানে একটা ডাবল বন্ড, তারপর হচ্ছে ফাঁকা দিয়ে এখানে ডাবল বন্ড, এভাবে আমরা দেখাইতে পারি। যখন আমরা হাইড্রোজেন সংযোজন করব, হাইড্রোজেন সংযোজনের জন্য কি লাগবে, হাইড্রোজেন দিব এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 180 ডিগ্রি তাপমাত্রা দিলে দেখা যাবে কি এই ডাবল বন্ডগুলো ভাঙবে এবং এখানে হাইড্রোজেন যুক্ত হবে। তো তখন সেক্ষেত্রে আমরা কি লিখবো, তখন সেক্ষেত্রে আমরা এভাবে দেখাইতে পারি, হ্যাঁ তখন আমরা সেক্ষেত্রে এভাবে দেখাতে পারি। দেখো এখানে ডাবল বন্ডগুলো ভাঙলে কি হবে, হ্যাঁ এখানে কি হবে, দেখো এখানে ডাবল বন্ড ভাঙবে এবং আরেকটা করে হাত বের হবে। সো এখানে আমরা একটা হাইড্রোজেন দিব, এখানে আমরা একটা হাইড্রোজেন দিব, এখানেও সেম, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানেও সেম, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তার মানে এভাবে করে আমরা দিতে থাকবো, সেখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানেও সেম, হ্যাঁ এখানেও সেম, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আবার এখানেও সেম, এখানে একটা হাইড্রোজেন এবং এখানেও একটা হাইড্রোজেন। তখন তুমি এরকম একটা জিনিস পাবা আসলে, হ্যাঁ সেম একইভাবে আমরা ক্লোরিন সংযোজন করি, তাহলে আমরা দেখবো এখানে এই হাইড্রোজেনগুলোকে সরায় একটা ক্লোরিন করে আসবে। এবং আমরা কিন্তু দেখো এখানে যে হাইড্রোজেনগুলো দিচ্ছি এগুলো না, অনেক সময় আমরা নাও দেখাই কিন্তু, হ্যাঁ অনেক সময় কিন্তু আমরা এগুলো কিন্তু দেখাই না, শুধু এক জায়গায় দেখাই বা আমরা দেখাই না। শুধুমাত্র এরকম লিখলেও কিন্তু তুমি বুঝে নিবা যে হচ্ছে বেনজিন, বা শুধুমাত্র এরকম লেখা থাকলেও তুমি কিন্তু বুঝে নিবা যে বেনজিন, এবং তুমি এটাও বুঝে নিবা এখানে 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 আসলে হাইড্রোজেন একটা করে আছে, সেটা আমরা দেখাচ্ছি না। এবং পরবর্তীতে যখন এই ডাবল বন্ডগুলো ভাঙবো তখন এক্সট্রা করে আরেকটা হাইড্রোজেন আসছে, সেটা আমরা এখানে একেবারে দেখাই দিলাম, হ্যাঁ সো আমরা এক্সট্রা হাইড্রোজেনটাকে একেবারে দেখাই দিলাম। সো যাই হোক, আমাদের এখানে হাইড্রোজেন সংযোজন হতে পারে। সেম একইভাবে আমরা ক্লোরিন যদি সংযোজন করি তাহলে কি বসবে, এখানে সব জায়গায় এখানে ক্লোরিন বসবে। আর একটা কথা বলে রাখি, এখানে যে আমাদের আছে ব্রোমিন সংযোজন, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংযোজন বা পানি সংযোজন, যে বেনজিন হাইড্রোজেন এবং ক্লোরিন সংযোজন বিক্রিয়া দিলেও এই বেনজিন কিন্তু হচ্ছে ব্রোমিন সংযোজন বিক্রিয়া দেয় না, ব্রোমিন সংযোজন বিক্রিয়া দেয় না, বা এই
ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সংযোজন বিক্রিয়া দেয় না, পানি সংযোজন বিক্রিয়া দেয় না। সো এই জন্য আমরা বলে থাকি যে বেনজিন কিন্তু বিশেষ ধরনের যে হচ্ছে সম্পৃক্ততা দেখায়, হ্যাঁ, বিশেষ ধরনের অসম্পৃক্ততা। সে বেনজিন অসম্পৃক্ত যৌগ কিন্তু বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ। সে কিছু কিছু অসম্পৃক্ত বিক্রিয়া সে দেখায় এবং কিছু কিছু বিক্রিয়া সে দেখায় না, এই জন্য বলা হয় এরা বিশেষ ধরনের অসম্পৃক্ত। এই কথাটা একটু মাথায় রাখতে পারি। তুমি যদি একটু জিনিসটা কমপ্লিট করে রাখো তাহলে দেখবা, দেখো যেখানে আমরা দেখাইনি, এই জায়গাগুলোতে আমরা দেখাইনি, এখানে হাইড্রোজেন আসলে ছিল সেটা আমরা দেখাইনি, শুধুমাত্র আমরা বাকিগুলো দেখাইছি। সো পরবর্তীতে আমরা এখানে দেখো হাইড্রোজেনগুলোকে সরাই আমরা কি করছি, এখানে ক্লোরিন বসাই দিছি। সে হচ্ছে আমাদের গ্যামাক্সিন বা হচ্ছে কীটনাশকের সংকেত। সো বেনজিন এই হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন সংযোজন বিক্রিয়া দিলেও সে বিক্রিয়া দেয় না কি, দেখো আমরা ব্রোমিনের সাথে সংযোজন বিক্রিয়া দিচ্ছি, নো রিয়াকশন। তারপর হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সংযোজন বিক্রিয়া দিচ্ছি, বেয়ার টেস্ট, সে বেয়ার টেস্টও দেয় না, আবার ব্রোমিন পরীক্ষাও দেয় না। আবার পানির সাথে বিক্রিয়া দিচ্ছি, নো রিয়াকশন। সো এখানে দেখো এই জন্য আমরা বলি যে বেনজিন বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ ব্যাখ্যা করো, তখন আমরা কি ব্যাখ্যা দিব যে বেনজিন কিছু বিক্রিয়া দিলেও কিছু সংযোজন বিক্রিয়া দেয় না, এই জন্য তারা কি হচ্ছে কি বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগের। অসম্পৃক্ত ডাবল বন্ড আছে, ভেঙে সংযোজন বিক্রিয়া হয় কিছু কিছু, কিন্তু কিছু কিছু হয় না আবার, এই জন্য তারা বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ। পরীক্ষা কিন্তু আসতে পারে বেনজিন বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ, তোমাকে এর ব্যাখ্যা করতে বলে, তখন তুমি এই 5টা বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করে দিতে পারো। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের গেল বিশেষ করে সংযোজন বিক্রিয়াটা, খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা বিশেষ করে দেখতে যাচ্ছি বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমার সিকিউ এর জন্য। সো বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে আমরা কিভাবে বিক্রিয়াগুলো লিখবো, দেখো আমরা 5টা বিক্রিয়া শিখবো বলছিলাম। একটা হচ্ছে ক্লোরিনেশন, আমরা শিখবো হচ্ছে একটা টলুইন তৈরির বিক্রিয়া, অ্যালকাইলেশন, আমরা অ্যাসাইলেশন শিখবো, সালফোনেশন শিখবো, নাইট্রেশন শিখবো। সো সেই বিক্রিয়াগুলো প্রথমত আমরা জেনারেলি একটু পরিচিত হই, যখন উদ্দীপকে থাকবে তুমি উদ্দীপকে যেন বিক্রিয়াগুলো দেখে চিনতে পারো, সেগুলো আমরা একটু রিহার্সেল করি, তারপর আমরা প্রত্যেকটার মেকানিজম সহ ডিটেলস দেখবো আমরা। ঠিক আছে। সো শুরুতে দেখো আমরা একটু নর্মালি দেখি। তোমার উদ্দীপকে থাকবে হচ্ছে এরকম যে একটা বেনজিন থাকবে, এখানে হাইড্রোজেন আছে, মানে কিন্তু এই সব জায়গায় কিন্তু হাইড্রোজেন আছে, 6 জায়গায় 6টা হাইড্রোজেন আছে। সো আমরা এটা দেখাচ্ছি না, এক জায়গায় দেখাচ্ছি। সো হাইড্রোজেন এখানে, বেনজিন এখানে আছে। সো বেনজিনের সাথে দেখো তোমার মাঝে মাঝেই উদ্দীপকে এরকম থাকবে, হ্যাঁ, উদ্দীপকে তোমার এরকম লেখা থাকবে, তোমার বরঞ্চ পরীক্ষা থেকে এতটুকু লেখা থাকবে আর কি, যে কি লেখা আছে দেখো, তুমি দেখবা যে উদ্দীপকের মধ্যে এই লেখাটুকু তুমি পাচ্ছ যে ক্লোরিন আর সাথে শুষ্ক LCl3। তুমি দেখবা তোমার পরীক্ষা লেখা আছে বেনজিনের সাথে যে CH3Cl সাথে শুষ্ক LCl3। তুমি পরীক্ষা লেখা পাচ্ছ দেখবা যে HNO3 আর সাথে H2SO4 এরকম লেখা পাচ্ছ। তারপর তুমি দেখা দেখবা যে এরকম CH3COCl এটা তুমি লেখা পাচ্ছ, অ্যাসাইল গ্রুপ তুমি লেখা পাচ্ছ, বা H2SO4 এর সাথে SO3 তুমি এটা লেখা পাচ্ছ। সো এটার সাথে এই বিক্রিয়াটা দিলে কি হবে, এটার সাথে এই বিক্রিয়ায় কি হবে, এটার সাথে এই বিক্রিয়ায় কি হবে, সেটা এইটা এবং এইটা, এই হচ্ছে সেই 5টা বিক্রিয়া। তুমি আগে জেনারেলি শিখো কি হয়, তারপর আমরা মেকানিজম সহ দেখবো কেন এরকম হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা আমরা জানবো। সো যখনই আমরা বেনজিনের সাথে দেখো ক্লোরিন যুক্ত করি, এই বিক্রিয়ার নাম দিয়ে আমরা ক্লোরিনেশন, বিক্রিয়ার নাম কি দিই আমরা, ক্লোরিনেশন। সো বিক্রিয়ার নামটাও শুরুতে লিখে ফেলি আমরা এখানে, এই বিক্রিয়ার নাম হচ্ছে ক্লোরিনেশন। ক্লোরিন যেহেতু যুক্ত হয় এখানে, সো এই বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে ক্লোরিনেশন, এটাকে বলি আমরা ক্লোরিনেশন বিক্রিয়া। ক্লোরিন সংযুক্ত হয়, হ্যাঁ, ক্লোরিন এখানে সংযুক্ত না, আসলে প্রতিস্থাপিত হয়, প্রতিস্থাপন বিক্রিয়া, যে এখানকার হাইড্রোজেনটা সরবে, এখানে একটা ক্লোরিন এসে বসবে, এটা তো প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, আর এখানে একটা জিনিস তুমি খেয়াল করো যে এখানে যখনই এই হাইড্রোজেনটা চলে যাবে, তো হাইড্রোজেনটা আসলে কি প্লাস আকারে চলে যায়। সো হাইড্রোজেনটা এরকম প্লাস আকারে চলে যাবে। সো এখানেও আমরা যখন অন্য কাউকে বসাবো, প্লাস কাউকেই বসাবো আর কি, হ্যাঁ, প্লাস কাউকে বসাবো। তো যাই হোক, এটা আমরা পরে দেখবো, সমস্যা নাই ইসের মধ্যে। সো আপাতত বিক্রিয়ার নাম জানো, যখন ক্লোরিন যুক্ত হয় তখন বিক্রিয়ার নাম দিয়ে আমরা ক্লোরিনেশন। তখন সিনারিও এরকম থাকবে, বেনজিন আর ক্লোরিন থাকবে, শুষ্ক LCl3 প্রভাবক হিসেবে থাকবে। তখন আমরা কি লিখবো, তখন আমরা বেসিক্যালি এখানে লিখে দিব হচ্ছে এরকম আর কি, বিক্রিয়াটা আমরা লিখে দিচ্ছি এখানে যে এই হচ্ছে আমাদের এই জায়গায় দেখো কি বেনজিনটা ছিল, আর এখানে জাস্ট একটা ক্লোরিন এসে বসবে। আর এখানে আমরা এক্সট্রা জিনিসগুলো আপাতত লিখছি না, খালি মেনটুকুই লিখছি। দেখো এখানে কি হবে, HCl হবে আর LCl3 আরও থাকবে, ওগুলো আমরা লিখছি না, পরে লিখবো। পরবর্তী দেখো যখন তুমি দেখবে এরকম কি আছে, বেনজিনের সাথে এরকম কি আছে, যে অ্যালকাইল একটা ক্লোরাইড আছে, অ্যালকাইল ক্লোরাইড, হ্যাঁ, মিথাইল ক্লোরাইড আছে। সো এরকম জিনিস যখন থাকবে তখন আমরা কি করব, তখন সেম একই রকমভাবে এই দেখো এটা প্লাস ছিল CH3Cl, সো এটার মধ্যে Cl মাইনাস পার্ট আর CH2 হচ্ছে প্লাস পার্ট। সো হাইড্রোজেনের এই প্লাস পার্টটাকে প্রতিস্থাপিত করে এখানে CH3টা বসবে। তার মানে এখানে আমাদের কি ঘটবে, এখানে এই বিক্রিয়াতে মেন অংশটুকু আমরা শুধুমাত্র লিখছি, এখানে আমাদের যে শুধুমাত্র এই H প্লাসের পরিবর্তে বসবে হচ্ছে CH3। এখানে অ্যালকাইল মূলক প্রতিস্থাপিত হইল, এখানে ক্লোরিন মূলক প্রতিস্থাপিত হয়েছিল, নাম ছিল ক্লোরিনেশন এই বিক্রিয়ার। এখানে অ্যালকাইলমূলক প্রতিস্থাপিত হয়েছে, এই বিক্রিয়ার নাম আমরা বলি হচ্ছে অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আমরা জাস্ট নামগুলো পরিচিত হচ্ছি, প্রত্যেকটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই মেকানিজমগুলো আমরা শিখবো। অ্যালকাইলেশন,
সেটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। হ্যাঁ, এখানে যেটা তৈরি হচ্ছে দেখো আমরা বলি হচ্ছে কি টলুইন। এখানে বেনজিনের সাথে CH3 থাকলে আমরা বলি হচ্ছে টলুইন। টলুইন তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়া থাকলে তুমি বুঝবা টলুইন হবে, তোমাকে অ্যাটলিস্ট শুরুতে বুঝতে হবে। বেনজিনের সাথে যদি আমরা এরকম নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড যুক্ত করি, তখন দেখা যাবে এখানকার নাইট্রোমূলকের যে প্লাস অংশটুকু এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করবে। হ্যাঁ, সো এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করবে। তাহলে এখানে আমরা কি পাবো, দেখো এখানে কি পাবো, এখানে আমরা পাবো নাইট্রোমূলক। হ্যাঁ, এই যে NO2 যুক্ত হবে, নাইট্রোবেনজিন পাবো। আর এই বিক্রিয়ার নাম তখন কি হবে, নাইট্রেশন। যেহেতু নাইট্রোমূলক যুক্ত হইলো, এটাকে বলবো হচ্ছে আমরা নাইট্রেশন। পরীক্ষাতে অনেক বেশি আসে এই নাইট্রেশন। সো নাইট্রেশনটা তুমি জানলা, বিক্রিয়াটা কীভাবে লিখতে হয় খালি জানলা, মেকানিজম আমরা এখনই শিখবো। যখন তুমি দেখবে এরকম আমাদের এরকম অ্যাসাইল গ্রুপ যুক্ত হবে, CH3CO এই গ্রুপ যুক্ত হবে অ্যাসাইল ক্লোরাইড, হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড। অ্যাসাইল ক্লোরাইডের সাথে এই বেনজিনের বিক্রিয়া তৈরি হবে যে অ্যাসাইল মূলক আমাদের এখানে যুক্ত হবে এবং অ্যাসাইলেশন হবে বিক্রিয়াটার নাম, ঠিক আছে। তো আমাদের এখানে হবে কি, এই দেখো এখানে জিনিসটা আছে। আর এখানে বসবে কি, এখানে বসবে হচ্ছে আমাদের CH3CO+, তার মানে এখানে আমাদের বসবে হচ্ছে CO+, প্লাসটা সিওর মধ্যে আসে, সেই প্লাস পার্টটা এখানে বসবে, আর সাথে বসবে হচ্ছে CH3, তার মানে COCH3 এই মূলকটা এখানে বসবে। এটা আমাদের বিক্রিয়ার নাম তখন কি হবে, অ্যাসাইলেশন। বিক্রিয়াটা তুমি চিনলা, এটাকে বলা হয় কি অ্যাসাইলেশন। হ্যাঁ, বিক্রিয়া তুমি চিনলা, এটাকে আমরা বলি কি অ্যাসাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন এগুলোকে ফ্রিডেল ক্রাফট কেন বলে, কারণ এই যে ফ্রিডেল এবং ক্রাফট এই বিজ্ঞানীরা আসলে এই ফ্রিডেল অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশনটা আবিষ্কার করছে। সো একইভাবে দেখো এখানে H2SO4 SO3 এইটার ক্ষেত্রে কি হবে, এখানে সালফোনেশন হবে এই বিক্রিয়াটার নাম। এখানে আমাদের এই যে এই SO3H এই মূলকটা আমাদের এখানে যুক্ত হবে, যেখানে যুক্ত হবে কি যে SO3H এবং বিক্রিয়াটার নাম হবে কি সালফোনেশন। সো এই বিক্রিয়ার নামগুলো আমরা শিখে ফেললাম। এই হচ্ছে 5টা বিক্রিয়া। সো 5টা বিক্রিয়া তুমি জেনারেলি কিভাবে লিখতে হয় সেটা তুমি জানলা, জাস্ট একটু জানলা। এবার আমরা দেখব কিভাবে আসলে বিক্রিয়াগুলো ঘটে, মেকানিজমগুলো তোমার পরীক্ষা আসবে। আসলে ক্লোরিন যখন যুক্ত হবে ক্লোরিনেশন, এরকম অ্যালকাইলমূলক যুক্ত হলে অ্যালকাইলেশন, এরকম যদি তোমার থাকে, এই যে এইটুকু তোমাকে চিনে রাখতে হবে, HNO3 H2SO4 এটুকু থাকা মানে কি নাইট্রোমূলক যুক্ত হওয়া, এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে। CH3 COCl আর AlCl3 থাকলে কি হয়, যে COCH3 যুক্ত হয়। H2SO4 আর SO3 থাকলে কি হয়, SO3H যুক্ত হয়। এইটাই তোমাকে মেইনলি মনে রাখতে হবে। এবার আমরা বিক্রিয়াগুলো জেনারেলি জানলাম, এবার আমরা জানতে চাই বিক্রিয়াগুলো কিভাবে সংগঠিত হয়, কৌশলগুলো জানতে চাই, পরীক্ষায় সেটাই আসে। দেখো ক্লোরিনেশন, সো আমরা জেনারেলি আরেকবার লিখে ফেলি যে আমাদের একটু প্র্যাকটিসটা ভালো হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, উদ্দীপক দেখে চিনতে পারার জন্য মনে রাখতে হবে। সো তোমার মনে করো কি আছে, তোমার মনে করো এরকম কি আছে জায়গাটায়, তোমার মনে করো কি ছিল, একটা এরকম একটা তোমার কাছে ছিল কি, তোমার কাছে এরকম একটা বেনজিন ছিল, তোমার কাছে একটা এরকম বেনজিন ছিল। সো এই যে বেনজিনটা তোমার কাছে ছিল, এই বেনজিনটা তোমার কাছে ছিল, হ্যাঁ, সো এই বেনজিনটা তোমার কাছে ছিল, এই বেনজিনটা দিয়ে আমরা কি করব, দেখো এই বেনজিনটার সাথে আমরা কি করব, ক্লোরিন যুক্ত করব। সেই জন্য আমরা কি করছিলাম, ক্লোরিন কি সরাসরি যুক্ত হয়েছিল নাকি এর সাথে আমরা প্রভাবক ইউজ করছিলাম। এখানে আমাদের ক্লোরিন এবং এটার সাথে ছিল কি, দেখো এখানে লেখা ছিল কিন্তু দেখো শুষ্ক LCl3, এটা প্রভাবক হিসেবে কাজ করে আসলে। আমরা সেটা লিখে নিচ্ছি একটু এই জায়গাটার মধ্যে, যে শুষ্ক LCl3, সেটা আমি লিখে নিচ্ছি এখানে, যে শুষ্ক সাথে কি থাকবে AlCl3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। সো ক্লোরিনের সাথে শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আমরা দিলাম, এবং এর ফলে বিক্রিয়াতে কি তৈরি হবে আমরা জানছিলাম কি, এখানে বেসিক্যালি কি তৈরি হয় আমাদের প্রোডাক্টটা, আমাদের তৈরি হয় এখানে একটা বেনজিন থাকে, তবে বেনজিনের একটা হাইড্রোজেনের জায়গায় কি হয়, যে একটা বেনজিনের একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন প্রতিস্থাপিত হয়। সো বেনজিনের একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন প্রতিস্থাপিত হয়। সো বেনজিনের একটা হাইড্রোজেনের জায়গায় বেনজিনের একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন প্রতিস্থাপিত হয়, এই যেরকম আমরা লিখে ফেললাম এখানে। সো এই হচ্ছে আমাদের জিনিসটা, এখানে আমাদের কী হবে, একটা ক্লোরিন প্রতিস্থাপিত হবে। সো এটা এই বিক্রিয়ার নামই হচ্ছে ক্লোরিনেশন, এই বিক্রিয়ার নামই কি ক্লোরিনেশন। হ্যাঁ, এখানে ক্লোরিনেশন, এখানে আরও এক্সট্রা কী কী থাকবে লিখে ফেলি আমরা এখানে। এই দেখো এখানে এক্সট্রা থাকে হচ্ছে HCl তৈরি হয়, আর এখানকার এটা অক্ষত অবস্থায় ফিরে আসে আবার প্রভাবক যেহেতু, সেখানে আমাদের এটাও থাকে LCl3। সো তোমার এইটা কিভাবে হইলো সেটার মেকানিজমটা তোমাকে লিখতে হবে। সো তুমি জেনারেলি বিক্রিয়াটা লিখলাম, এবার আমরা চলে এখান থেকে কৌশলটা দেখি যে কীভাবে এই বিক্রিয়াটা হয় আসলে। হ্যাঁ, কৌশল। সো এই বিক্রিয়াগুলো কীভাবে ঘটে, একটা খুব মনোযোগ দিয়ে দেখবা, কারণ একটা জানলে প্রত্যেকটাই কিন্তু সেম একই প্যাটার্নে, প্রত্যেকটা কিন্তু আসলে একই প্যাটার্নে সংগঠিত হবে, একই প্যাটার্ন একই কৌশল। সো 5টাই তুমি পারবা, একটা ভালো মতো দেখলে 5টাই তুমি পারবা। কৌশলটা দেখো, শুরুতে কি হবে, শুরুতে কৌশলে কি হয়, এই যে আমাদের শুরুতে এই যে বেনজিনটা ছিল, এই বেনজিনটার সাথে
আমরা যখন এই ক্লোরিন আর হচ্ছে AlCl3 যুক্ত করব শুরুতে কি ঘটবে, শুরুতে স্টেপ 1, সো লিখে নাও তুমি জায়গাটার মধ্যে যে হচ্ছে স্টেপ 1। সো এখানে লিখে নিচ্ছি আমরা এই বিক্রিয়া 3 ধাপে ঘটবে। সো আমি এখানেই লিখতেছি হচ্ছে স্টেপ 1, এখানেই লিখতেছি আমরা কি যে স্টেপ 1। সো স্টেপ 1-এ কী ঘটবে সেটা তুমি খেয়াল করি। স্টেপ 1 আমাদের এটা হবে 3টা স্টেপে বিক্রিয়াটা ঘটবে। সো শুরুতেই আমাদের এই যে ক্লোরিন এবং AlCl3 এরা পরস্পর যুক্ত হবে। সো ক্লোরিন এবং AlCl3 পরস্পর যুক্ত হবে। তবে ক্লোরিনের মধ্যে খেয়াল করবা, এই ক্লোরিনের মধ্যে এই যে ক্লোরিন আমরা লিখলাম, সো ক্লোরিন Cl নর্মালি আমরা জানি ক্লোরিন তাদের ইলেকট্রন শেয়ার করে, সমানভাবে শেয়ার করে কি করে যে হচ্ছে বন্ধন গঠন করে, ইলেকট্রনগুলো তাদের মাঝামাঝি থাকে। তবে কোনো কোনো মুহূর্তে দেখা যায় ইলেকট্রনগুলো একটা যে কোনো একদিকে একটু চেপে থাকতে পারে, ইলেকট্রনগুলো যে কোনো একদিকে একটু সরে থাকতে পারে যে কোনো মুহূর্তে। সো সবসময় যে মাঝখানে হুবহু থাকে তা না, সো মাঝে মাঝে যে কোনো একটার দিকে শিফট হয়ে থাকে। সো যেদিকে শিফট হয়ে থাকে সেদিকে আমাদের এরকম আংশিক ঋণাত্মক প্রান্ত এবং অন্যদিকে আংশিক ধনাত্মক প্রান্ত তৈরি হয়ে থাকে। এবং এর সাথে আমাদের কি আছে, এর সাথে যেটা আমাদের ছিল যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এখন শুরুতেই কি হয় এই ক্লোরিন আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এরা পরস্পর যুক্ত হয়। যুক্ত হয়ে কি তৈরি করে এখানে, যুক্ত হয়ে এখানে তৈরি করে হচ্ছে দেখো এই যে AlCl3 যেই দিকে ইলেকট্রন একটু সরেছিল, হ্যাঁ, সেই ক্লোরিনটা এর সাথে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে AlCl4 মাইনাস, হ্যাঁ, AlCl4 মাইনাস, আর তৈরি করে হচ্ছে এখানে আমাদের, আর তৈরি করে হচ্ছে আমাদের এখানে কি, আর এখানে তৈরি করে দেখো যে এইটা তো ইলেকট্রন নিয়ে ওর সাথে যুক্ত হয়ে মাইনাস হয়ে গেছে, আর ও দেখো প্লাস আকারে থাকে Cl প্লাস। তাহলে Cl এখানে কি আকারে থাকে, Cl এখানে প্লাস আকারে থাকে, ঠিক আছে। সো যখনই কি হয় এই বন্ধনের ইলেকট্রন ও নিয়ে চলে যেয়ে ওর সাথে যুক্ত হয়ে এরকম মাইনাস তৈরি করে, মাইনাস অংশ তৈরি করে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। দেখো এখন কি টেট্রাক্লোরাইডের একটা আয়ন তৈরি করছে এবং এখানে ক্লোরিনটা এখন প্লাস আকারে থাকে। এবার মনে রাখতে হবে এই যে প্লাস আকারে তৈরি করলা, এই যে প্লাস, এটাই হচ্ছে সেই ইলেকট্রোফাইল, ইলেকট্রনের প্রতি ভালোবাসা, ওর রয়েছে ইলেকট্রনের প্রতি ভালোবাসা। ইলেকট্রনকে কে ভালোবাসে, যে প্লাস চার্জ, তাহলে এইটাই আমরা বলি ইলেকট্রোফিলিক। তাহলে হচ্ছে ইলেকট্রনের প্রতি ভালোবাসায় ও এখন অ্যাটাক দিবে আর কি, হ্যাঁ। সে হচ্ছে দেখো হচ্ছে Cl প্লাস, তাহলে প্লাস অংশটুকু যেটা তৈরি হবে ওই প্লাসটা অ্যাটাক দিবে। এর প্রথম স্টেপে কি হবে, এরা পরস্পর যুক্ত হয়ে ইলেকট্রোফাইল তৈরি করবে। প্রথম স্টেপে কি তৈরি হয়, ইলেকট্রোফাইল তৈরি হয়। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলে আসো স্টেপ 2-তে আমাদের কি হবে এখানে, যে স্টেপ 2। সো স্টেপ 2-তে আমাদের এখানে তৈরি হবে কি, যে এই যে আমাদের ইলেকট্রোফাইলটা তৈরি হলো, এই ইলেকট্রোফাইলটা আবার অ্যাটাক দিবে। কোথায় অ্যাটাক দিবে, বেনজিন যে রিংটা ছিল এই বেনজিন রিংয়ে অ্যাটাক দিবে। তাহলে এই যে আমাদের বেনজিনটা আসলো, এই বেনজিনের সাথে কাকে যুক্ত করবো আমরা, এই Cl প্লাস যেটা আছে, Cl প্লাসটা বেসিক্যালি এখানে কী করবে, অ্যাটাক করবে। Cl প্লাসটা এখানে এসে অ্যাটাক দিবে। সো যখন এই Cl প্লাসটা আসবে, Cl প্লাসটা কোথায় অ্যাটাক দিবে, যে কোনো জায়গায় দিতে পারে। সো মনে করে ধরলাম যে Cl প্লাসটা এই যে এখানে অ্যাটাক করছে, এই যে এখানে যে হাইড্রোজেনটা আছে এখানেও করতে পারতো, এখানে যে কোনো জায়গায় কাটতে পারতো। সো যে কোনো এক জায়গায় আমরা দেখাচ্ছি। সো মনে করো এই Cl প্লাসটা এই যে হাইড্রোজেনের সাথে এইখানে আসলে অ্যাটাক করছে। এখানে যখন অ্যাটাক করবে তখন আমরা কীভাবে লিখবো, এই জিনিসটা আসলে কী তৈরি হবে, হ্যাঁ, তখন যেটা জিনিসটা তৈরি হবে দেখো এখানে জিনিসটা এরকম হবে যে আমাদের এখানে লিখে দেখাচ্ছি। তাহলে আমরা দেখেন অ্যাটাক করলে এখানে কি তৈরি হবে। সো এখানে তুমি ফার্স্টে একটা এরকম আঁকবা, একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে। সিগমা কমপ্লেক্স হিসেবে তৈরি হলো সেটা আমরা এখান থেকে দেখাই, সিগমা কমপ্লেক্স কীভাবে তৈরি হলো। তো এখানে আমাদের কি হবে, অলরেডি কিন্তু আমাদের এইচ কিন্তু এখানে আসে, আর সে এখানে এসে অ্যাটাক দিছে, এই প্লাসটা এখানে এসে অ্যাটাক দিছে। সো যুক্ত যখন হইলো তখন সে ক্লোরিন হয়ে যুক্ত হইলো। এখন তুমি খেয়াল করো এই জায়গাটার মধ্যে কি 5টা হাত হয়ে গেছে না, এই কার্বনের 5টা হাত কিন্তু হয়ে গেছে, কারণ একদিকে ডাবল বন্ড আছে, এদিকে 2টা 4টা, এখানে একটা আবার 5টা। সো 5টা হাত হয়ে গেছে এই কার্বনের। সো এখানে একটা কমপ্লেক্স অবস্থার সৃষ্টি হবে। এই কমপ্লেক্স অবস্থা বোঝানোর জন্য আমরা কীভাবে প্রকাশ করি, এভাবে মাঝখানটা এরকম প্লাস দিয়ে প্রকাশ করি। এটাকে বলি আমরা সিগমা কমপ্লেক্স। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে সিগমা কমপ্লেক্স অবস্থা। এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স অবস্থা। সো এটাকে আমরা এক সাইডে দেখাই দিতে পারি, যে এটা আমাদের এই সাইডে থাকলো যে সিগমা কমপ্লেক্স অবস্থার সৃষ্টি হয়, ঠিক আছে, সিগমা কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হয়। ওকে, এই পরবর্তী ধাপে কী ঘটবে, তাহলে আমি পরে একবার সামারি করবো। পরবর্তী ধাপে কী ঘটবে, স্টেপ 3-তে দেখো এখানে স্টেপ 3-তে কী ঘটছে, তাহলে আমাদের এই যে সিগমা কমপ্লেক্স অবস্থার সৃষ্টি হলো, পরবর্তী ধাপে এই সিগমা কমপ্লেক্স অবস্থার অবসান ঘটবে, শেষ। এই 3 ধাপে আসলে আমাদের এই প্রতিস্থাপনটা ঘটবে। এখানে সিগমা কমপ্লেক্স আমাদের ছিল, এই যে সেই সিগমা কমপ্লেক্সটা আমরা নিয়ে নিচ্ছি, এখানে সিগমা কমপ্লেক্সটা আমরা নিয়ে নিচ্ছি, এই যে সিগমা কমপ্লেক্স। এখানে কি ছিল, এক হাতে আছে আমাদের এইচ আর এক হাতে আছে আমাদের কি Cl। এবার এই সিগমা কমপ্লেক্সের সাথে কে যুক্ত হবে, নর্মালি এই যে আমাদের এখানে AlCl4 মাইনাস যে আয়নটা ছিল সেটা এবার আসবে, এসে এই জিনিসটার অবসান, এই কমপ্লেক্স জিরের অবস্থানটা ঘটাই দিবে। সো এখানে যেটা ঘটবে, এই মাইনাসটা যখন আসে এখানে, এই মাইনাসটা
এই কমপ্লেক্স অবস্থা দেখে হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন তো খুবই দয়ালু মানুষ, সেই ইলেকট্রন দিয়ে এটি চলে আসে। সো হাইড্রোজেনটা যখন এখানে আসবে, এখানে যখন আসবে এই হাইড্রোজেনটা কি করবে, এই হাইড্রোজেনটা এখানে এসে অ্যাটাক করবে, ওদের সাথে যুক্ত হবে। সো হাইড্রোজেন যখন আসবে সে প্লাস আকারে আসে, সো এইচ প্লাস আর এইটা যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে তৈরি করবে হচ্ছে দেখো এইচের সাথে এখানে একটা সিএল এক্সট্রা ছিল, তারা মিলে তৈরি করবে এইচ সিএল, আর এখানে AlCl3 আবারও বের হয়ে যাবে, তার মানে এই দুইটা তৈরি করবে। এই কমপ্লেক্স অবস্থা থেকে হাইড্রোজেনটা এখান থেকে চলে আসবে রাগ করে, এসে ওদের সাথে যুক্ত করে এই সিএল আর AlCl3 তৈরি করবে, এইচ আর এখানকার একটা সিএল মিলে HCl আর নর্মালি AlCl3। আর এখানে আমাদের যেটা থাকবে, যখনই দেখলো যে ক্লোরিন দেখলো যে কিরে কমপ্লেক্স অবস্থা তো শেষ, তখন সে একটু আরাম করে এখানে বসবাস শুরু করবে। সো তখন তার অবস্থাটা কি ঘটবে দেখো, এই যে এরকম ঘটবে যে এই কমপ্লেক্স অবস্থাটা চলে গেল, তাহলে কমপ্লেক্সিটি আমরা বাদ দিয়ে দিলাম, এখানে সে দেখাইলাম না, অর্ধ গোলাকৃতি দেখো ভেতরে প্লাস আমরা দিয়েছিলাম, এখন কি পুরা গোলা দিয়ে বুঝাই দিলাম কি যে হ্যাঁ সব ঠিক আছে। এখন এই হচ্ছে ক্লোরিনেশন, ক্লোরিনটা এখানে যুক্ত হয়ে গেল, সেটেল হয়ে গেল। তাহলে আমি সুন্দর করে সামারি করে দিচ্ছি। এর হচ্ছে নর্মালি বিক্রিয়াটা লিখছি আমরা প্রথম ধাপে, 3 ধাপে ঘটবে। কি প্রথম ধাপে কি ঘটবে, এই যে এরা পরস্পর যুক্ত হয়ে আগে ইলেকট্রোফাইল তৈরি করবে, প্লাস চার্জটাকে ক্রিয়েট করবে। সো নর্মালি ক্লোরিন শেয়ার করে থাকলেও কোনো মুহূর্তে দেখা যায় যে কোনো এক দিকে ইলেকট্রনগুলো চেপে থাকে, সো যেদিকে চেপে থাকে সেদিকে মাইনাস, যেদিকে একটু কম থাকে সেদিকে প্লাস, ডেল্টা প্লাস তৈরি হতে পারে। সো সেই মুহূর্তে যদি এই AlCl3 ওদের সাথে বিক্রিয়া করে, তখন এই মাইনাসটা যখন এই ইলেকট্রন যেটা হচ্ছে ইলেকট্রন আছে সেই মাইনাসটা যদি এর সাথে সে যুক্ত হয়, তাহলে AlCl4 মাইনাস তৈরি করবে, আর ওর থেকে ইলেকট্রন নিয়ে চলে গেছে, তো ও এখন প্লাস আকারে থাকবে, ক্লোরিন প্লাস আকারে থাকবে। সেই ক্লোরিন প্লাসটা পরবর্তী স্টেপে কী করবে, এই বেনজিন রিংয়ে অ্যাটাক দিবে। অ্যাটাক দিয়ে দেখো প্রথমত যখন হাইড্রোজেনের সাথে বসে গেছে, তখন একটা কমপ্লেক্স অবস্থার সৃষ্টি হয়েছে, কি বলি আমরা সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স। পরবর্তী ধাপে এই সিগমা কমপ্লেক্সটাকে আবার অবসান ঘটাবে কে, ওই যে মাইনাস চার্জ যেটা ছিল সেটা আসবে, এসে ওই হাইড্রোজেনকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কমপ্লেক্স অবস্থার অবসান ঘটিয়ে ক্লোরিন দেখো একদম সেটেল হয়ে গেল। তার মানে হাইড্রোজেনকে সরায় এখন কে বসছে, এখানে ডাইরেক্ট ক্লোরিন বসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি এখানকার প্রতিস্থাপন বিক্রিয়া, এটাই আমরা বলছি প্রতিস্থাপন বিক্রিয়া। এর নাম কি, ক্লোরিনেশন। আগে আমরা বলছি বিক্রিয়ার নাম কি, ক্লোরিনেশন। পরীক্ষা যখন আসবে তখন তোমাকে এই যখন লেখা থাকবে, তোমাকে এখানে এক্স দেওয়া থাকবে, কিছু বলবে না, বলবে এটা কি হবে লেখো, মেকানিজম কৌশল লেখো। তখন তুমি এই 3 ধাপ লিখবা এবং একটু বাংলা ব্যাখ্যা লিখবা, যা যা করলাম আমরা মুখে বললাম সেটাই বাংলা লিখবো। বাংলা আরও কিভাবে গুছিয়ে লিখতে পারো সামনে আমি তোমাকে ডেমো প্রশ্ন সলভ দেখাবো। এবার আমরা আরেকটা বিক্রিয়া এভাবে সেমভাবে করি, তাহলে বুঝতে আরও বেশি সুবিধা হবে, অ্যালকাইলেশন। তো তুমি মনে করো কী হবে, আবার আমার বিক্রিয়াটা লিখে ফেলি এখানে। সো আরেকবার মনোযোগ দিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে আরও ভালো পারবা। সো মনে করো এখানে আমাদের কি আছে, এখানে সেম আগের মতো একটা হাইড্রোজেন আছে আমাদের, এখানে সেম আগের মতো আমাদের একটা হাইড্রোজেন আছে। সো এর সাথে আমরা কী বসাবো, এবার আমরা কিন্তু সেম আগের মতো এখানে বসাবো হচ্ছে দেখো এবার হাইড্রোজেন আছে, বসাবো কি, যে আমরা অ্যালকাইলেশনে কি নিতে হয়, অ্যালকাইলেশনে আমাদের নিতে হয় হচ্ছে একটা আমাদের যে কি থাকে অ্যালকাইল ক্লোরাইড থাকে, বা মিথাইল ক্লোরাইড নিছি আমরা CH3Cl, আর এখানে কি থাকে শুষ্ক AlCl3। সো শুষ্ক AlCl3টা প্রভাবক হিসেবে থাকে, সো পরবর্তী সে কিন্তু বের হয়ে যায়। সো এখানে প্রোডাক্টটা কি হবে, যখনই আমাদের এরকম আমরা এই বেনজিনের সাথে আমরা কি করব, এটা বসাবো, অ্যালকাইল গ্রুপ যুক্ত করতে চাবো, তখন দেখা যাবে এখানে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত হবে CH3, যাকে আমরা বলি হচ্ছে টলুইন। মাঝে মাঝে তোমাকে সরাসরি বাংলা দিয়েও তোমাকে বলতে পারে টলুইন, হচ্ছে টলুইন। আর সাথে এক্সট্রা আগের মতো কি হবে, যে এই Cl যোগ হচ্ছে কি AlCl3, ওগুলো তো তৈরি হবে, ওগুলো থাকবেই। সো এই হচ্ছে তোমার জিনিস, কৌশল সেম আগের মতো আমরা লিখে ফেলে আসো। এটার কৌশলটা কি, এই বিক্রিয়ার মেকানিজমটা কি, সেটা আমরা আগের মতো করেই লেখার চেষ্টা করে ফেলে আসো। এটা হচ্ছে আমাদের কৌশলটা আমরা আগের মতোই লিখে ফেলি। সো কৌশলটা আমরা চলো এখান থেকে দেখি। সো আগের মতো স্টেপ কয়টা, 3টা স্টেপ, তো লিখে ফেলি আমরা এখানে স্টেপ 1, এই লিখে ফেলি আমরা হচ্ছে স্টেপ 1। সো 1 নম্বর স্টেপে কী ঘটনা ঘটে, প্রথমে ইলেকট্রোফাইল তৈরি হয়, মনে আছে স্টেপের নামগুলো, প্রথমে হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি হয়। সো ইলেকট্রোফাইল তৈরি হবে কীভাবে, এরা পরস্পর যুক্ত হবে, এরা যখন পরস্পর যুক্ত হয় তখন আমরা দেখো এখানে লিখে ফেলছি, তখন কী ঘটবে, এরা যখন পরস্পর যুক্ত হবে CH3 সাথে হচ্ছে Cl, আর এর সাথে যুক্ত হবে কি AlCl3। সো এখানে কি করবে দেখো, CH3Cl এর মধ্যে এই Clটা মাইনাস পোর্শন আর CH3টা প্লাস পোর্শন। সো এই মাইনাসের সাথে AlCl3 যখন যুক্ত হবে তখন কি হবে, AlCl4 মাইনাস এই আয়নটা তৈরি করবে, আর CH3টা আলাদা হয়ে গেল, তখন আমাদের এই যে দেখো তৈরি হয়ে গেল ইলেকট্রোফাইলটা, যে CH3 এটা হচ্ছে কি প্লাস। সো CH3 প্লাসটা আমাদের এখানে তৈরি হয়ে গেল। যখনই CH3 প্লাসটা তৈরি হবে, সে পরবর্তী স্টেপ কি, পরবর্তী স্টেপ হচ্ছে বেনজিন রিংয়ে অ্যাটাক দিবে আর কি এই ইলেকট্রোফাইলটা। সো স্টেপ 2, সো স্টেপ 2 আমাদের এখানে আমরা করতেছি দেখো,
এই যে আমাদের এখানে বেনজিন রিংটা ছিল, এই বেনজিন রিংয়ে দেখো অ্যাটাক দিবে। এটার সাথে আমরা কি যুক্ত করবো এবার? এটার সাথে আমরা কি যুক্ত করবো এবার? এটার সাথে আমরা আবার কি যুক্ত করবো? এই দেখো, এটার সাথে অ্যাটাক দিবে কি, এই যে প্লাস পোর্শনটা, এই যে আমাদের হচ্ছে প্লাস CH3, এটা আমাদের এখানে এসে অ্যাটাক দিবে। সো প্লাস CH3 যেটার মধ্যে আছে প্লাস আছে, এই প্লাসটা কি করবে, এই যে এখানে এসে অ্যাটাক দিবে। যখন এখানে এসে অ্যাটাক দিবে, এখানে যখন যুক্ত হবে, অবশ্যই একটা কমপ্লেক্স অবস্থার সৃষ্টি হয়ে যাবে, কারণ এক হাতে 5 জন, হ্যাঁ, মানে একসাথে হচ্ছে কার্বনের 5টা হাত চলে আসছে, এক হাতে 5 জন বলতে কার্বনের একজনের সাথেই 5টা চলে আসছে। এটা কমপ্লেক্স অবস্থার সৃষ্টি হবে। এবং আমরা কি করবো, এখানে দেখাই দেবো সেই জিনিসটা, যে একদিকে আমাদের এখানে হাইড্রোজেন যুক্ত থাকতে চেষ্টা করছে, আর অন্যদিকে আমাদের এই CH3টাও যুক্ত থাকতে চেষ্টা করছে। এই জন্য কমপ্লেক্স অবস্থার সৃষ্টি হয়েছে, যার নাম আমরা কি বলি, যে সিগমা কমপ্লেক্স অবস্থা। সো এই হচ্ছে কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হলো। আর আমাদের স্টেপ 3তে কি ঘটবে? স্টেপ 3তে দেখবো যে আমরা এই কমপ্লেক্স অবস্থার অবসান ঘটবে। তার মানে হুবহু কিন্তু আগেরটার মতোই, বুঝতে পারছো না? এখানে তাহলে কী করবা, সেম একইভাবে তুমি কী কাজটা করবা, এই যে কমপ্লেক্স অবস্থার সৃষ্টিটা হইলো, এই যে কমপ্লেক্স অবস্থার সৃষ্টি হয়েছে, এখানে একদিকে আছে হাইড্রোজেন থাকার চেষ্টা করছে, একদিকে এই আমাদের অ্যালকাইল মূলকটা থাকার চেষ্টা করছে। সো এখানে কমপ্লেক্স অবস্থা দেখে হাইড্রোজেন খুবই কষ্ট হবে, তাই এত ঝামেলা ভালো লাগে না। তো তখন আবার যখন আসবে কে, আমাদের এই দেখো এই মাইনাস যেটা তৈরি হয়েছিল AlCl4 মাইনাসকে যখন সে দেখতে পাবে, তখন সে রাগ করে এখান থেকে চলে আসবে। সে যখন চলে আসে, আমরা জানি হাইড্রোজেনের ধর্ম কি, ইলেকট্রন সে দিয়ে আসে, সে প্লাস আকারে আসে। সো প্লাস আকারে যখন সে আসবে, হ্যাঁ, প্লাস আকারে যখন সে আসবে, আমি দেখাই দিচ্ছি, সে প্লাস আকারে যখন সে এখান থেকে আসবে, হ্যাঁ, প্লাস আকারে যখন সে আসবে, H প্লাস এদের সাথে যুক্ত হলে কি তৈরি করবে, তখন তৈরি করবে হচ্ছে HCl এবং হচ্ছে AlCl3, এটুকু তৈরি করবে। আর আমাদের যে কাঙ্ক্ষিত জিনিস, তখন যখন ও চলে যাবে, তখন ও একটা শান্তির নিঃশ্বাস নেবে, যাক ঝামেলা গেছে, সে এখন একটা জায়গা পেয়ে গেল ঠিকঠাক মতো। তখন এই ভিতরের কমপ্লেক্সিটি অবস্থাটা রিমুভ হয়ে যাবে এবং সেখানে আরামসে বসবাস শুরু করবে কি, এই CH3। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে টলুইন, এটাকে আমরা কি বলি, যে টলুইন। হ্যাঁ, সো টলুইন, সেই ব্যাপারটা মাথায় রাখতে পারো। তৈরি হয়ে গেল আমাদেরকে, দেখো এখানে অ্যালকাইল মূলক কিন্তু প্রতিস্থাপিত হয়ে গেল, হাইড্রোজেনকে সরে ও এসে আরামসে বসে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু জিনিসটা আসলে ঘটে। সো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আরেকবার বলি, প্রথমত কি ঘটবে, এরা পরস্পর যুক্ত হয়ে আগে ইলেকট্রোফাইলটা তৈরি করবে, CH3+, এটা আগে তৈরি হবে আলাদাভাবে। কীভাবে? এটার সাথে যখন হচ্ছে AlCl3 যুক্ত হবে, এই মাইনাস পোর্শনের সাথে AlCl3 যুক্ত হয়ে AlCl4 মাইনাস হবে, আর CH3+টা ইলেকট্রোফাইলটা আলাদা হয়ে যাবে। সো পরবর্তীতে ইলেকট্রোফাইলটা এই বেনজিন রিংয়ে অ্যাটাক দিবে, অ্যাটাক দিয়ে যখন তৈরি হবে, বসবে, এখানে কমপ্লেক্স অবস্থার সৃষ্টি হবে, কারণ এখানে দুইজন ঠেলাঠেলি করতেছে। পরবর্তীতে এই ঝামেলা দেখে হাইড্রোজেন বলবে যে ভালো লাগে না, হাইড্রোজেন প্লাস আকারে বের হয়ে আসবে, এর সাথে যুক্ত হবে, এবং দেখো HCl এবং AlCl3 আবারও তৈরি হয়ে গেল। আর পরবর্তীতে ও শান্তির মতো বসবাস শুরু করবে, CH3, যাকে বলছি আমরা অ্যালকাইলেশন, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। সো কৌশল তোমাকে এই 3টা স্টেপে দিতে হবে। সো আশা করি এটাও তুমি বুঝতে পেরেছো সম্পূর্ণভাবে। আরও একটা তোমাকে দেখাই, নাইট্রেশনটা তোমাকে দেখাই, তাহলে তুমি আরও ভালো মতো বুঝতে পারবা। আরেকবার লিখি আমরা, তাহলে আসো লাস্টবারের মতো আমরা আরেকবার লিখি, আর বাকি দুটো তোমাকে জাস্ট দেখাই দিচ্ছি। তাহলে এখানে আমাদের কী থাকবে, এখানে দেখো যে আমাদের এখানে কী আছে, সেম আগের মতো এখানে আমাদের কী আছে, এখানে একটা হাইড্রোজেন বাবাজি আছে। সো হাইড্রোজেনের সাথে যখন আমরা কী করব, যে আমরা এখন এই হাইড্রোজেনের সাথে কী করবো, আমরা নাইট্রেশন করবো, হাইড্রোজেনের এই বেনজিনের নাইট্রেশন করবো। নাইট্রেশনের মধ্যে কী কী দিতে হয়, এখানে থাকে বেসিক্যালি হচ্ছে OH আর হচ্ছে NO2। তার মানে এটা কি, এইটা হচ্ছে আমাদের OH-NO2 মানে কি, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এভাবে ভেঙে লিখি, আপাতত এভাবে লিখি যে HNO3 নাইট্রিক অ্যাসিড। তুমি পরীক্ষায় এমন পাবা, নাইট্রিক অ্যাসিড পাবা, আর এখানে দেখবা প্রভাবক হিসেবে কী দিয়েছে, সালফিউরিক অ্যাসিড দিয়ে দিছে। সো তখন এখানে কি ঘটবে, যখন তুমি দেখবা HNO3 এর সালফিউরিক অ্যাসিড, তোমাকে নির্দ্বিধায় বুঝে নিতে হবে, তার মানে এখানে নাইট্রোমূলক যুক্ত হবে, নাইট্রোমূলক যুক্ত হবে। তাহলে এখানে তোমার যুক্ত হবে কি, নাইট্রোমূলক NO2, এটা তোমাকে মেইনলি বুঝতে হবে। আর বাকি H2SO4 সব কিছু ঠিকঠাক, পানি টানি সব আগের মতো এখানে থাকবে। হ্যাঁ, এখানে তুমি সেটাও লিখে রাখতে পারো। এখানে তুমি দেখবা এক্সট্রা তুমি পানি হয়তো বা পাচ্ছ, বা তুমি এখানে সেই সালফিউরিক অ্যাসিড অক্ষত অবস্থাতেই তুমি এবার ফেরত পাবা আর কি। সো এই হচ্ছে তোমার জিনিস। কীভাবে কাটা লিখবো, সেম আগের মতো স্টেপ 1 আমাদের ফার্স্টে হচ্ছে আমরা কৌশলটা দেখতেছি। দেখো কৌশলটা প্রথমত কী হবে, এখানে স্টেপ 1-এ কৌশলটা আমরা দেখছি, এ হচ্ছে আমাদের এই বিক্রিয়ার কৌশলটা আমরা এখান থেকে দেখা শুরু করি। হ্যাঁ, এই বিক্রিয়ার কৌশল। সো বিক্রিয়ার কৌশল, সো কৌশলের স্টেপ 1-এ কী হবে, ইলেকট্রোফাইল তৈরি হবে, তার মানে এরা পরস্পর যুক্ত হবে। এই HNO3টা ভাঙে হচ্ছে এইভাবে OH আর হচ্ছে NO2। হ্যাঁ, OH আর হচ্ছে NO, OH আর NO এভাবে তারা ভাঙে। হ্যাঁ, তাহলে হচ্ছে OH আর হচ্ছে আমাদের এখানে NO2।
OH আর NO2 আকারে ভাঙে। আর এখানে HSO4টা ভাঙে হচ্ছে এভাবে যে হচ্ছে দেখো যে H আর হচ্ছে HSO4 এই আকারে ভাঙে। সো এখানে প্রথমে কি ঘটে যে OHটা হচ্ছে এখানে মাইনাস অংশ, NO2টা এখানে প্লাস অংশ, তাহলে H এখানে হচ্ছে প্লাস অংশ আর SO4 এখানে মাইনাস অংশ। সো এরা যখন যুক্ত হয় তখন আসলে দেখো কি তৈরি করে, হ্যাঁ দেখো কি তৈরি করে, এই OH আর H প্লাস মিলে এখানে পানি হয়ে যায়। ওকে ফাইন, পানি হইল। আর এখানকার নাইট্রোমূলকটা আলাদা হয়ে যায়। সো নাইট্রোমূলকটাকে আমি আলাদা করে লিখি এখানে যে নাইট্রোমূলক, সে হচ্ছে নাইট্রোমূলক NO2, এটা হচ্ছে প্লাস কিন্তু, হ্যাঁ। সো এনে এটা সেই আমাদের ইলেকট্রোফাইল। এবং পরবর্তীতে তুমি দেখো বাকি একটা জিনিস থাকছে কি, HSO4 মাইনাস, HSO4 মাইনাস। সো এই আমাদের মূলকটা NO2 প্লাস, এর ইলেকট্রোফাইল। সো পরবর্তী স্টেপে কি হবে, স্টেপ 2তে কি হবে, স্টেপ 2তে আমাদের সেই ইলেকট্রোফাইলটা এসে অ্যাটাক দিবে। সো স্টেপ 2তে আমি ডেকেই নিচ্ছি। সো স্টেপ 2তে কি হবে, এই যে আমাদের ইলেকট্রোফাইলটা ছিল, হ্যাঁ ইলেকট্রোফাইলটা এখানে এসে অ্যাটাক দিবে। এখানে আমাদের H আছে, H এর সাথে কি হবে ইলেকট্রোফাইলটা, এই যে আমাদের NO2 এটা প্লাস, ইলেকট্রোফাইলটা এখানে এসে অ্যাটাক দিবে। ইলেকট্রোফাইল যখন এখানে আসবে এসে এই যে রিংয়ের এখানে অ্যাটাক দিবে বা যে কোনো এক জায়গায় অ্যাটাক দিবে, তখন কি হবে এখানে একটা কমপ্লেক্স অবস্থার সৃষ্টি হবে। এখানে একটা কমপ্লেক্স অবস্থার সৃষ্টি হবে। তো এখানে কমপ্লেক্স অবস্থা কীরকম হবে, একদিকে হাইড্রোজেন বসার চেষ্টা করতেছে আর একদিকে NO2 মূলক এসে ঠেলাঠেলি করতেছে, না আমারে বসতে দে। সো এখানে কি অবস্থা হবে, সিগমা কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হবে, সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স। লাস্ট ধাপে কি হবে, এই সিগমা কমপ্লেক্সটা রিমুভ হয়ে যাবে, স্টেপ 3। সো লাস্ট ধাপে কি হবে, এই সিগমা কমপ্লেক্স যে অবস্থাটা ছিল সেই অবস্থা, কমপ্লেক্স অবস্থা দেখে হাইড্রোজেনের ভালো লাগবে না, যে এত ঝামেলা, এই ছোট্ট জীবনে এত ঝামেলা দেয় থাকবোই না। সো হাইড্রোজেন কি করে, এখান থেকে এই যে হাইড্রোজেন এখানে ছিল, নাইট্রোমূলক এখানে ছিল, এই ঝামেলা দেখে হাইড্রোজেন বিরক্ত হয়ে বের হয়ে আসে। এখানে আমাদের ছিল কে, এখানে আমাদের দেখো বাকি আছে কে, ওই যে তখন আসবে কে, ওই মাইনাস পোর্শনটা, HSO4 মাইনাস, সেই মাইনাসটা এবার এখানে আসবে, এসে এখানে কী করবে, সেম আগের মতোই হাইড্রোজেনটা প্লাস আকারে বের হয়ে আসবে, এর সাথে যুক্ত হবে, তৈরি হবে হচ্ছে H2SO4, H2SO4। আর এখানে আমাদের কি আছে, এখানে আমাদের হচ্ছে সেই যে দেখো যখন দেখবে যে হাইড্রোজেন চলে গেছে তখন NO2 শান্তি পাবে, তাই যা ভাগ এখান থেকে, আমার জায়গায় আমি এখন একটু থাকি, এখানে আরাম করে থাকি। সো এই যে কমপ্লেক্স অবস্থা চলে গেল, তো এটা হচ্ছে নাইট্রোবেনজিন, হ্যাঁ এই জিনিসটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন, বিক্রিয়াটার নাম কি, নাইট্রেশন, নাইট্রোবেনজিন। সো আশা করি তুমি বুঝতে পেরেছো এই জিনিসই আসলে এখানে এইভাবে তৈরি হবে। সো দ্যাটস ইট, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এইভাবে তুমি প্রত্যেকটা করবা। এই স্টেপ 3টা করে স্টেপ তোমার আসলে মনে রাখতে হবে। প্রথমে ইলেকট্রোফাইল তৈরি হয়, পরে অ্যাটাক দেয়, পরে কমপ্লেক্স অবস্থা রিমুভ হয়ে যায়, শেষ। এই হচ্ছে 3টা স্টেপ। পরবর্তী দেখো সেম একইভাবে অ্যাসাইলেশন যখন হবে তখন তোমার কি থাকবে, অ্যাসাইল গ্রুপ থাকবে, অ্যাসাইল মূলক থাকবে, CH3COCl, অ্যাসাইল ক্লোরাইড, CH3COCl, এটা যদি যুক্ত থাকে LCl3 এর সাথে তখন তুমি বুঝবা কি হবে, এখানে অ্যাসাইলেশন হবে, অ্যাসাইল গ্রুপ COCH3 এখানে হাইড্রোজেনের পরিবর্তে বসবে। এতক্ষণ না NO2 বসতেছিল, এখন বসবে কি COCH3, সেম আগের মতো ফার্স্টে এরা যুক্ত হবে, যুক্ত হয়ে ইলেকট্রোফাইল তৈরি করবে। সো খেয়াল করো CH3COCl এর মধ্যে COটা প্লাস আর Clটা মাইনাস, তাহলে এই মাইনাস অংশটা এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে যুক্ত হয়ে তৈরি করবে অ্যালুমিনিয়াম LCl4 মাইনাস, আর এখানে ইলেকট্রোফাইল তৈরি হলো CH3CO প্লাস। নিয়ম কি ছিল, ওই ইলেকট্রোফাইলটা অ্যাটাক করবে বেনজিন রিংয়ে, এই দেখো ইলেকট্রোফাইলটা বেনজিন রিংয়ে কি করছে, এই যে অ্যাটাক করছে, যখন এখানে অ্যাটাক করছে দুজন মিলে ঠেলাঠেলি করে বসার চেষ্টা করছে, সিগমা কমপ্লেক্স অবস্থার সৃষ্টি হয়েছে। পরবর্তী ধাপে হাইড্রোজেন দেখবে যে কমপ্লেক্স অবস্থা ভালো লাগতেছে না, সেইখান থেকে বের হয়ে আসবে, এসে ও যে মাইনাসের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এই সেল আর LCl3 যুক্ত করলো, আর COCH3 আরামে বসবাস শুরু করলো, হয়ে গেল অ্যাসাইলেশন। এটাই হচ্ছে সেই অ্যাসাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। সো তোমার কাজ হবে এই বিক্রিয়াগুলো কয়েকটা এরকম যে 5টা আছে, 5টা কয়েকবার লেখা, 3-4 বার করে লেখা, তোমার একদম মুখস্থ টুস্থ চোখ বন্ধ করে তুমি লিখতে পারো। সো এটা তোমার পরীক্ষাতে মাস্ট আসবে। সেম একইভাবে আরেকটা আমাদের আছে সালফোনেশন। সালফোনেশনে কী হবে, এতক্ষণ আমরা গোল্লা দিচ্ছিলাম, সে গোল্লা দিলে হবে, কোনো সমস্যা নেই, একই জিনিস কিন্তু একই। সো এই বেনজিনের সাথে যখন আমরা সালফোনেশন বিক্রিয়াটা করবো তখন কি হবে, সালফিউরিক অ্যাসিড আর সালফার ট্রাইঅক্সাইড আমরা নিব, হ্যাঁ তখন আমাদের এই সালফোনেশন SO3H এই মূলকটা যুক্ত হবে, সালফোনেশনটা হবে। শুরুতে কী হবে, আগের মতোই যে এরা যাদেরকে নিচে আমরা তারা পরস্পর যুক্ত হয়ে আগে কি করবে, ইলেকট্রোফাইল প্লাস মূলকটা আগে তৈরি করবে। যেমন আমি যুক্ত করতে যাচ্ছি কাকে, SO3H
সো এখানকার সেই SO3H তৈরি হবে। তবে এখানে ডিরেক্ট এই জায়গায় হুবহু ডিরেক্ট তৈরি হয় না, এখানে একটু সাবধানে মনে রাখতে হবে। এখানে যে সালফিউরিক অ্যাসিড ছিল, এই সালফিউরিক অ্যাসিড 2 অণু পরস্পর যুক্ত হয়। সো 2 অণু পরস্পর যুক্ত হয়ে কী তৈরি করে, যে একটা অণু মিলে তৈরি করে হচ্ছে H2O, HSO4, H+ আর হচ্ছে SO3। এখানে মোট কয়টা জিনিস তৈরি হলো, মোট 4টা জিনিস তৈরি হয়েছে। 2 অণু সালফিউরিক অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে কী তৈরি করছে, H2O, HSO4-, H+ আর SO3। সরাসরি মনে রাখবা এটা। তারপরে কি হবে, এখানে প্লাস যেটা আছে আমাদের এখানে, এই যে SO3, এটা হচ্ছে এখানে প্লাস যেটা। সো প্লাসের এই মূলকটা এসে বেনজিন রিংয়ে এসে অ্যাটাক দিবে। হ্যাঁ, বেনজিন রিংয়ে যখন অ্যাটাক দিবে তখন কি হয়েছে দেখো, এখানে এই যে কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হয়েছে। আর এখানে যখন সালফার ট্রাইঅক্সাইড যুক্ত হয়, সো এক হাত দিয়ে যুক্ত যখন হয়, সালফার যখন এক হাত দিয়ে এখানে যুক্ত হয়, এই যে জিনিসটা আমাদের আছে, এই যে হচ্ছে আমাদের হচ্ছে অক্সিজেন, তার সাথে একটা বন্ধন ভেঙে যায়, এখানে ডাটা কি হয়, হাত বের হয়। তার মানে যখন তুমি এটা লিখবা, অন্যান্য সময় তো আমরা এখানে কিছু দিতাম না, খেয়াল করতাম না, একটু খেয়াল করতে হবে, কালে এখানে তুমি একটা এক্সট্রা হাত বা মাইনাস দিয়ে রাখবা। পরবর্তী ধাপে কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হবে, হাইড্রোজেন চলে যাবে, হাইড্রোজেন মাইনাসের সাথে এসে কি করবে, এখানে দেখো H2SO4 তৈরি করলো। আর এই যে H+ একটা তৈরি হয়ে বসেছিল, এই H+টা এই মাইনাসের সাথে এসে বসবে, তখন তুমি পেয়ে যাবে SO3H। তাহলে হয়ে যাবে তোমার সালফোনেশন। তার মানে তুমি একইভাবে এই বিক্রিয়াটা, ওই 3টা স্টেপও তুমি সুন্দর মতো মনে রাখবা। তাহলে এখান থেকে তোমার এই যে 5টা তোমাকে দেখাইলাম, সালফোনেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, অ্যালকাইলেশন, ক্লোরিনেশন, এই 5টা তোমার পরীক্ষাতে আসবে। যে কোনো একটা তোমার পরীক্ষাতে ব্যাখ্যা করতে দিবে, কৌশল তোমার পরীক্ষাতে আসবেই। সো এখান থেকে আসলে তোমার জন্য কোনো ধরনের ঝামেলা না হয়, তুমি সুন্দর মতো পারো। এই জন্য যতবার তোমার লেখা লাগে, 2বার, 3বার, 4বার, একবার, যতবার তোমার লেখা লাগে, তুমি সেটা অবশ্যই লিখে এটা কনফার্ম করো, ঠিক আছে? এটা পারতেই হবে। সেই হচ্ছে আমাদের বেঞ্জিনের বিক্রিয়াটা গেল। বেঞ্জিনের মধ্যে আমাদের একটা জিনিস কিন্তু কনফার্ম, গ নম্বর 3 মার্কস বা 4 মার্কস তাহলে কনফার্ম। এবার আরও 3 বা 4 মার্কস তোমার লাগবে ঘতে। আরেকটা মনে করো গ গেল, পরে ঘতে আমাদের কি আসবে, আমাদের এরকম আসবে হচ্ছে যে অর্থ প্যারা মেটা নির্দেশক, এবং এটা কারণ শিখতে হবে যে বেঞ্জিনের বহু প্রতিস্থাপন। তুমি মনে করো এরকম একটা, আমি একটা জিনিস তোমাকে দেখাই এখানে। হ্যাঁ, এই যে মনে করো সাপোজ এখানে অলরেডি আমাদের বসে আছে কি, এরকম OH বসে আছে, ফেনল এখানে বসে আছে। এই ফেনলের সাথে তুমি কিন্তু এরকম দিতে পারো না, অবশ্যই পারো। তুমি দেখবে এরকম থাকতে পারে না, যে HNO3, তারপর দিলে হচ্ছে এখানে H2SO4। এইটুকু দেখার সাথে সাথে তোমার মাথায় কি আসবে, নাইট্রেশন মাথায় আসতে হবে। আমরা দেখছিলাম না HNO3, H2SO4 এরকম কি নাইট্রোমূলক যুক্ত হয়, তুমি নাইট্রোমূলক যুক্ত করবা। কিন্তু এবার কোথায় যুক্ত করবা, সো তুমি দেখলা কি এবার কিন্তু প্রতিস্থাপন হবে, কিন্তু হাইড্রোজেন নাই, কিন্তু এখানে অন্য কেউ আছে OH। তুমি কিন্তু আর লাথি দিয়ে সরাই এখানে NO2 বসাইতে পারবা না, এটা করা যাবে না। এখানে OH আছে, OH থাকবে, ওরা কিন্তু সরাইতে পারবা না। এবার তুমি নাইট্রোমূলক যে তৈরি হবে, এখান থেকে যে NO2 মূলক তৈরি হবে, সেটা তুমি বুঝছো, কৌশল তো তুমি জানো আবার। এবার NO2 কোথায় বসাবা, তোমার মন চাইলেও দিলা এখানে বসায়, হ্যাঁ NO2 দিয়ে দিলা, তাহলে কিন্তু হবে না। তোমার মন চাওয়ার উপর নির্ভর করবে না, এটা তুমি কোথায় বসাবা। হ্যাঁ, এবার দেখো বহু প্রতিস্থাপন কেন, কারণ একবার আমি প্রতিস্থাপন করছি, হাইড্রোজেনকে সরাইয়া হাইড্রোক্সিল বসাইছি, এবার আমি আরেকবার প্রতিস্থাপন করতে যাচ্ছি অন্য জিনিস। সো এর নাম হচ্ছে বহু প্রতিস্থাপন। এবার কোথায় বসাবো আমি কোথায় বসাবো নাইট্রোমূলকটাকে, আমি কি এই জায়গাগুলোতে বসাবো, নাকি এখানে বসাবো, না কোথায় বসাবো, এটা ডিপেন্ড করে যে আগে থেকে কে যুক্ত হয়। যে আগে এসে রুম দখল করবে, মনে করো তুমি এই রুমের মধ্যে কোনো একটা অজানা জায়গায় গেছো, ও একটা জায়গার মধ্যে একটা রুমের মধ্যে তুমি আগে ঢুকছো, তার মানে এই রুম তোমার এখন, আর কেউ নাই। আর আরেকজন আসছে, আরেকজন এসে বলছে ভাই একটু থাকতে দেন না, তুমি ওরা বলো যাই ওই কোনায় যা, তুমি ওরা জেনে থাকতে বলবো, ও তো হনেই থাকবে, কারণ তুমি রুমে আগে আসছো, তুমি পাওয়ারফুল। সো এখানে যে ব্যাপারটা ওরকমই, যে আগে আসছে ওইস এখানে আগে থেকে যুক্ত আছে। সো ওইস এখানে কি, যে ও নির্দেশক, ও পাওয়ারফুল, এটা তুমি। আর এবার যে আইসা যুক্ত হতে যাবে, তুমি আর বলবো এনে বয় ওনে যা, ওই জায়গায় যাবে। সো তুমি এবার ভালো মানুষ, যে এরা ভালো মানুষ বা খারাপ মানুষ, দুই রকম থাকতে পারে। সো এই মূলকগুলো দুই রকম থাকতে পারে, অর্থ প্যারা বা মেটা, দুই রকম থাকতে পারে। সো অর্থ প্যারা মেটা মানে কি, সো আমরা সবার আগে এটা বুঝে নিই অর্থ প্যারা মেটা মানে কি। আগে আমরা নির্দেশকগুলো বুঝবো, যে যদি তুমি কখনো দেখো এরকম এই যে বেনজিন আছে, বেনজিনের বিভিন্ন পজিশনের নাম আছে। যেমন এখানে আমাদের যুক্ত আছে কি OH মূলক যুক্ত আছে, মূলক যেখানে যুক্ত থাকে ঠিক তার পাশের দুইটা স্থানকে আমরা বলি হচ্ছে অর্থ পজিশন। ঠিক পাশের দুইটা স্থানকে বলি আমরা অর্থ পজিশন, এটাও অর্থ, আবার এটাও হচ্ছে অর্থ। আর ঠিক তার বিপরীত দিকের যে পজিশনটা, যেখানে মূলক যুক্ত আছে তার পাশের দুইটা তো অর্থ, ঠিক তার বিপরীত পজিশনটাকে আমরা বলি হচ্ছে প্যারা পজিশন। তাহলে অর্থ এবং প্যারা পজিশন আমরা বুঝলাম। তার মানে এটা যে শুধুমাত্র এই পজিশনটা নামে প্যারা সেটা কিন্তু না, তুমি যদি অন্যভাবে আঁকো, তুমি মনে করো এই হচ্ছে তোমার মনে করো একটা, এখানে কোনো একটা বেনজিন তোমার এখানে দেওয়া আছে,
তোমার মূলকটা এবার মনে করো এখানে ওইস এখানে বা যে কোনো মূলক এখানে, তাহলে অর্থ পজিশন কোনটা হবে? পাশের দুইটা হবে অর্থ পজিশন, এই দুইটা হবে অর্থ, ঠিক আছে। এবারের ক্ষেত্রে কি এই দুইটা হবে অর্থ, আর এটাও হবে কি এখানে অর্থ, আর ঠিক তার বিপরীতটা এই যে অর্থের বিপরীত যেটা আছে যেটা এটা হবে তাহলে প্যারা। তাহলে জিনিসটা হচ্ছে এরকম, বুঝলাম? অর্থ এবং হচ্ছে প্যারাটা আমরা বুঝলাম যে কোনটা অর্থ এবং হচ্ছে কোনটা আসলে প্যারা বোঝাইছে। এটা হচ্ছে আমাদের প্যারা বোঝাচ্ছে, আর হচ্ছে এটা হচ্ছে কি অর্থ বোঝাচ্ছে, এটা হচ্ছে অর্থ বোঝাচ্ছে। তো আমরা অর্থ এবং প্যারা অবস্থানটা বুঝতে পারলাম যে কোন কোন অবস্থানটা কি কি নির্দেশ করছে। এটা হচ্ছে প্যারা অবস্থান নির্দেশ করতেছে, তারপর হচ্ছে এরা হচ্ছে কি অর্থ, এবং এরা হচ্ছে অর্থ অবস্থান নির্দেশ করছে। এদের নাম, এই পজিশনটার নাম হচ্ছে অর্থ, এই দুইটার নাম, এখানে নাম হচ্ছে প্যারা। এবার বাকি যে দুইটা পজিশন আছে এখানে তুমি খেয়াল করো, এই যে একটা পজিশন, এই যে একটা পজিশন, এই দুইটা পজিশনের নাম হচ্ছে মেটা। তাহলে বাকি দুইটার নাম কি হয়? মেটা। হ্যাঁ, সো এই যে আমি একটা জিনিস বললাম, আমরা অবস্থানগুলো বুঝলাম যে কোন অবস্থানের নাম কি, সেই অবস্থানগুলো আমরা এখানে শিখলাম যে কোন অবস্থানের নাম কি। এবার মনে করো এখানে যে আছে সে যে জায়গায় বসতে বলবে ও সে জায়গায় বসবে। যেমন ওইস যদি থাকে, এই ওইসকে আমরা বলি এরা অর্থ প্যারা নির্দেশক, এই ওইস হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। সো ওইস যেহেতু অর্থ প্যারা নির্দেশক, তার মানে ওইস ওকে বলবে যে তুই এই যে নাইট্রোজেন তৈরি হইলি, তুই অর্থ পজিশনে যায় বস, প্যারা পজিশনে বস। তাহলে এই যে কার্যকরী মূলকের দুই প্রান্তে যেটা ছিল এটা তো আমাদের অর্থ পজিশন, তাই না? আর হচ্ছে প্যারা পজিশন। তার মানে নতুন নাইট্রোমূলক যেখান থেকে তৈরি হবে সে হয় এখানে অর্থতে বসবে, না হয় প্যারাতে বসবে, এই জায়গাগুলোতে বসবে। এটাই হচ্ছে বেনজিনের বহু প্রতিস্থাপন করার নিয়ম। বা এখানে যদি আমাদের এই সেম জিনিসটা অন্য একটু ভিন্নভাবে থাকতো তাহলে আমরা এখান থেকে কী করতাম? তাহলে মনে করো এই সেম জিনিসটা আমি তোমাকে দেখাচ্ছি, তোমাকে আমি আরেকবার দেখাই, কিন্তু এখানে মনে করো একটু ভিন্ন জিনিস আছে, এখানে মনে করো অন্য একটা আছে, এখানে ওইস নাই, আমাদের এখানে আছে মনে করো হচ্ছে, এখানে আছে হচ্ছে মনে করো যে কথা আমাদের আছে মনে করো হচ্ছে যে NO2ই মনে করা আছে, এখানে আমাদের NO2 আছে। সো NO2 মূলক কি নির্দেশ করে? NO2 মূলক হচ্ছে মেটা নির্দেশ করে। তাহলে এবার যে এখানে নাইট্রোমূলক তৈরি হবে, এবার নাইট্রোমূলকটা কোথায়? অলরেডি নাইট্রোমূলক একটা ছিল, এবার নতুন করে নাইট্রোমূলক যে আসবে ও বলবে তুই নাইট্রো হ, যেই হ, আমি হচ্ছে এখানকার রাজা, আমি নির্দেশ করি হচ্ছে মেটা, তুই মেটাতে গিয়ে বয়। তাহলে এখানে মেটা কোন পজিশন? এই দুটো পজিশন মেটা না, তাহলে এগুলো কিন্তু মেটা না, সো এগুলো এখানে হবে না। সো ও বলবে অন্য জায়গায় গিয়ে বসতে বলবে। কোথায় বসতে বলবে? আমি সেটা তোমাকে মার্ক করে দিচ্ছি, এই যে এই পজিশনগুলোতে সে বসতে বলবে, এই মেটা পজিশনে। তার মানে নতুন নাইট্রো হয় এখানে বসবে, না হয় এখানে বসবে, এরকম পজিশনে বসবে, ঠিক আছে। আর এখানে কোন জায়গায় বসতে বলতেছিল? এই যে অর্থ প্যারাতে, যে এখানে বসবে, না হয় হচ্ছে এখানে বসবে। হ্যাঁ, একবার করলে এক জায়গায় বসবে, দুইবার করলে দুইবার ভিন্ন জায়গায় বসবে, তিনবার করলে বসবে, সো এরকম বসবে। তার মানে এইটা যখন কে আছে এখানে তার উপর নির্দেশ করতে, তার মানে কি এই ওইসটা কি নির্দেশ করলো? অর্থ প্যারা পজিশন নির্দেশ করলো বিধায় সে অর্থ প্যারা পজিশনে বসলো। আর NO2টা মেটা নির্দেশ করে, তাই বিধায় সে মেটা পজিশনে নতুন নাইট্রোটা এসে বসছে। সো এই যে এটা কি বলছি আমরা? অর্থ প্যারা নির্দেশক। তাহলে আমি বুঝবো কিভাবে ভাই যে কে অর্থ নির্দেশ করে, কে প্যারা নির্দেশ করে? প্রশ্ন এইটা আমরা এখন শিখবো যে কারা অর্থ নির্দেশ করে, কারা প্যারা নির্দেশ করে, এবং কেন। ও কেন অর্থ নির্দেশ করলো, ও কেন প্যারা মেটা নির্দেশ করলো, কেন, সে কারণটাও শিখবো। এটাই সৃজনশীলে আসে লাস্ট প্রশ্ন। তো চলো আমরা এখন সেটা শিখি। আগে পজিশনগুলো আমরা চিনলাম যে কোনটা অর্থ কোনটা প্যারা। কার্যকরী মূলকের ঠিক দুই পাশেরটা হচ্ছে অর্থ, বিপরীতটা প্যারা, বাকি দুইটা মেটা। পজিশন শিখলাম আমরা। এখন আমরা জানবো যে বিভিন্ন নির্দেশ করে এরা। সো নির্দেশটা কে কি নির্দেশ করে সেটা আমরা দেখি। অর্থ প্যারা নির্দেশক কারা? এই যে দেখো একটা ছক করে দিছি, এই অর্থ প্যারা নির্দেশকের এই সিরিয়ালটা, এই লিস্টটা তোমাকে ঠাড়া মুখস্থ রাখতে হবে, মাস্ট। এটা তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এমসিকিউতে আসবে, পাশাপাশি তোমার আসবে হচ্ছে এখানকার সিকিউ এর জন্য। সো এবার তুমি খেয়াল করো অর্থ প্যারা নির্দেশক তাহলে কারা? এই দেখো OH গ্রুপ, NH2, CH3, OCH3, Cl, etc. এরকম টাইপের যারা আছে তারা অর্থ প্যারা নির্দেশ করে। কেন সেটা আমরা শিখবো। এবং অর্থ প্যারা যারা নির্দেশ করে তারা বেসিক্যালি বলয় সক্রিয়কারী, এবং তারা আগে প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আগে এরা বলয়কে সক্রিয় করে। কেন বলয়কে সক্রিয়কারী বললাম কথাটা একটু পরে বুঝতে পারবা, কারণটা বলার সময়। সেটা বলয় সক্রিয়কারী মানে কি? যেটা বলয়ের মধ্যে ইলেকট্রন পাস করে, বেনজিন রিংয়ের মধ্যে ইলেকট্রন ঢুকায় দেয় এরা, এদেরকে আমরা বলি অর্থ প্যারা নির্দেশক। এবং এরা আগে প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সো OH, NH2, CH3, OCH3, Cl উদাহরণগুলো মুখস্থ করে ফেলো। যে OH থাকলে কি নির্দেশ করবে? অর্থ প্যারা নির্দেশ করবে। তাহলে আমি লিখে ফেলি, যদি কোথাও তুমি এরকম পাও তাহলে বুঝবা কি ও অর্থ প্যারা নির্দেশ করে। সো OH যদি থাকে তাহলে বুঝবা কি এরা অর্থ প্যারা নির্দেশ করে। OP অর্থ প্যারা নির্দেশক। OP মানে কি? অর্থ প্যারা নির্দেশক। তো এভাবে মনে রাখবো তুমি,
অর্থপ্যারা নির্দেশক। আবার মনে করো এখানে NH2 আছে, সো আমি NH2টাকে এখানে লিখতেছি, NH2টাকে আমি এখানে লিখতেছি, সো মনে করি এখানে লিখলাম আমি, বা আমি এখানে লিখতেছি আচ্ছা NH2টা আমি আগে লিখি। সো NH2টাও কি আছে, অর্থপ্যারা নির্দেশ করে। এখানে NH2 আছে মানে কি, যে সে অর্থপ্যারা নির্দেশ করে। তার মানে তার কোন পজিশনগুলো খোলা থাকবে, এই যে এই পজিশনগুলো সবাই বসতে বলবে যে তুমি এখানে এখানে বসো, এখানে এখানে বসো, এই পজিশনগুলো জল জল করবে, সবাই এখানে এখানে এসে বসতে যাবে আর কি, ঠিক আছে। তাহলে অর্থপ্যারা নির্দেশ করে আর কি। এবার NH2 অর্থপ্যারা নির্দেশ করে, ও অর্থপ্যারা নির্দেশ করে, OP নির্দেশক অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক। সেম একইভাবে আমরা অন্যগুলো দেখি, যেমন এখানে কি আছে CH3, হ্যাঁ CH3ও কিন্তু আমাদের এখানে অর্থপ্যারা নির্দেশক। এই CH3ও একটু অর্থপ্যারাই নির্দেশ করে আর কি। যখন CH3 থাকবে এখানে, তখন তুমি বুঝবা কি যে এখানে অর্থপ্যারা নির্দেশিত হচ্ছে একটা জিনিস। এবার এখানে কি আছে দেখো, এই যে OCH3 সেম একইভাবে, বা ক্লোরিনটা আমরা একটু লিখি এখানে, ক্লোরিনটা লিখি আমরা, যে এখানে ক্লোরিন যদি অর্থপ্যারা নির্দেশ করে, তবে ওর সম্পর্কে একটা কথাবার্তা আছে, যে ওই বেচারা বেশিটা ভালো না, ও বেশি একটা দেখতে পারে না, ও বেশি অর্থপ্যারা নির্দেশ করে না, ওরা কম সক্রিয়, হ্যাঁ এরা কম সক্রিয়, বা আমরা বলতে পারি যে এরা নিষ্ক্রিয়, হ্যাঁ এরা বলয় নিষ্ক্রিয়কারীর মধ্যেও পড়ে, যে কম সক্রিয় বরং মাঝে মাঝে বলয় নিষ্ক্রিয় করে। সো লিখে রাখি আমরা কম সক্রিয়, তাইলে চলবে, কম সক্রিয়, এর বেশি অংশগ্রহণ করে না, বেশি অর্থপ্যারা নির্দেশ করে না, হ্যাঁ ওরা বিটলা টাইপের। এবার এখানে দেখো সবই ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় সাদা করে রাখছি, এখানে ব্যতিক্রম আছে। এটা অর্থপ্যারা নির্দেশক, তবে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম কি, ওর একটা ফ্রেন্ড আছে, ওর একটা দোস্ত আছে, হ্যাঁ যেমন হচ্ছে তুমি সবার বেলায় সেম, কিন্তু তোমার বন্ধুর বেলায় কিন্তু একদম ক্লোজ বন্ধুর বেলায় কিন্তু তুমি আবার অন্যরকম আচরণ করো। সো অয়ও সেম, ও নর্মালি NH2 অর্থপ্যারা নির্দেশ করে, কিন্তু যখন ওর সাথে ওর বন্ধুটা জানতে হবে, ওর বন্ধুটা হচ্ছে NO2, ও সবার বেলায় অর্থপ্যারা নির্দেশক, কিন্তু NO2-র বেলায়, NO2 এর ক্ষেত্রে ও আবার কি করে, যে NO2 যখন ওর সাথে NO2 যুক্ত হতে আসে, এই NO2 এর ক্ষেত্রে সে হচ্ছে NO2 এর ক্ষেত্রে সে মেটা নির্দেশ করে আবার, হ্যাঁ তারা আবার সে মেটা নির্দেশ করে, নর্মালি সে অর্থপ্যারা নির্দেশ করে, কিন্তু NO2 এর বেলায় সে মেটা নির্দেশ করে। উত্তর হচ্ছে কেন, সে বন্ধুর বেলায় এরকম কেন বিটলামিটা করলো, কারণ সে বন্ধু থেকে সুবিধা নাই। সে কি করে, এই যে যখনই NO2 যুক্ত হইতে আসে, আমরা কি দেখছিলাম এর সাথে কি থাকে, অ্যাসিড থাকে, HNO3 H2SO4, ওই অ্যাসিডের H প্লাসের সাথে NH2 ঠাসটা যুক্ত হয়ে যায়। এই যে NH2 তো সে আসেই, আর ওই যে মেটা নির্দেশ করার সময় তো এখানে কি আসে, NO2 যুক্ত হওয়ার সময় তো এখানে অ্যাসিড আসে, ওই অ্যাসিডের H প্লাসের সাথে সে যুক্ত হয়ে NH3+, এই যে এরকম একটা প্লাস আয়ন তৈরি করে, অ্যানিলিয়াম আয়ন তৈরি করে। সো এই যে এখানে প্লাস আয়নটা তৈরি করলো, NH3+ আয়নটা তৈরি করলো, এই প্লাস আয়নটা আবার মেটা নির্দেশ করতে ভালোবাসে, তাই তখন সে মেটা নির্দেশ করে। তাহলে মেন কথা কি, যে OH তো অর্থপ্যারা নির্দেশক, CH3 অর্থপ্যারা নির্দেশক, সমস্যা নেই, হ্যাঁ আর নর্মাল হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, সো ওদের কোনো সমস্যা নেই। আর ক্লোরিনটা খালি একটু কম সক্রিয়, ও ঠিক আছে নর্মাল। কিন্তু এই NH2-টা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কি, যে NH2 নর্মালি অর্থপ্যারা নির্দেশ করলেও যখন NO2 তার সাথে যুক্ত হতে আসে, তখন সে মেটা নির্দেশ করে, কারণ সে NO2 এর তৈরি হওয়ার সময় যেখানে অ্যাসিড আসে HNO3 বা H2SO4, সেখানকার H+ এর সাথে সে আগে ঠাস যুক্ত হয়ে যায়, H+ দেখে তার মাথা ঠিক থাকে না, সে ঠাস করে যুক্ত হয়ে যায়, NH3+ তৈরি করে ফেলে, তখন NH3+ জিনিসটা হয়ে যায়, তখন সে মেটা নির্দেশ করতে বাধ্য হয়, তখন সে মেটা নির্দেশ করে। সো আমরা এখান থেকে এই জিনিসটা বুঝে গেলাম যে হচ্ছে কি, এরা অর্থপ্যারা নির্দেশ করলেও এটা কিন্তু ব্যতিক্রম। সো এই ব্যতিক্রমটাই তোমার পরীক্ষাতে আসবে, সো এটা কিন্তু খুবই সুন্দরভাবে তোমাকে মনে রাখতে হবে। সো এটা কিন্তু মাথায় যেন থাকে, সুন্দর মতো এই জিনিসটা মাথায় নিয়ে নাও। সো আমি এটাকে বক্স করে দিচ্ছি, সো এই ব্যাটাই কিন্তু, আচ্ছা বক্স করার দরকার নেই, থাকা ঝামেলা হচ্ছে, আশেপাশে চলে আসতেছে। তারপরে আমি দেখি এটাকে বক্স করে দেওয়া যায় কিনা, তাহলে হচ্ছে আশা করি তোমরা বাকিটুকু সুন্দর মতো বুঝে গেছো। বাকি জিনিসগুলো কিন্তু খুবই সিম্পল এখান থেকে ছিল, আর খালি তোমাকে একটু আলাদা করে মনে রাখতে হচ্ছে এই জিনিসটা। সো এটা তোমাকে মনে রাখতে হচ্ছে ব্যতিক্রম, এটাকে তুমি সুন্দর মতো কিন্তু মুখস্থ করে ফেলো, ঠিক আছে। সো ডান, এই হচ্ছে আমাদের জিনিসটা, এই ব্যাপারটা ভালো মতো মনে রাখো। এবার তাহলে চলো আমরা দেখে হচ্ছে মেটা নির্দেশক। সো যারা এরকম মেটা নির্দেশক আছে, কারা এরকম মেটা নির্দেশক আছে, এখানে মেটা নির্দেশক আছে হচ্ছে, দেখো যে কারা, এই হচ্ছে আমাদের এখানকার জিনিসগুলো। এই যে NO2, তাহলে এরা নর্মালি কী করে, মেটার নির্দেশ করে, যখন এরকমভাবে যুক্ত থাকবে, সো এখানে যুক্ত থাকবে তখন মেটার নির্দেশ করবে। এখানে দেখো কি আছে, যে হচ্ছে CHO, হ্যাঁ CHO যখন যুক্ত থাকে, তখন এখানে তুমি দেখবা যে এখানে প্লাস আকারে তারা থাকে আর কি।
তো যাই হোক, তো তুমি এখানে তোমাকে সরাসরি লিখে দিচ্ছি এখানে আমি, যে এখানে তুমি দেখবে NO2 যখন থাকবে, বা এখানে যে CHO যখন যুক্ত থাকবে, বা এরকম তুমি যখন COOH পাবা, এরা নর্মালি কী করে, এরা নর্মালি হচ্ছে যে এই COOH, এখানকার হচ্ছে COOH, হ্যাঁ, এরা কী করে, মেটা নির্দেশ করে, এরা কি নির্দেশ করে, মেটা নির্দেশক, ঠিক আছে। সো এরা বলয় নিষ্ক্রিয়কারী বলে এদেরকে, এবং এরা পরে প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এরা বলয় সক্রিয় না, এরা বলয়কে নিষ্ক্রিয় করে। সো কেন এরা মেটা নির্দেশ করে সেই কারণটা আমরা এখন জানবো, এবং হচ্ছে কেন এরা হচ্ছে অর্থ প্যারা নির্দেশ করছে। উদাহরণগুলো কিন্তু তোমার জন্য জরুরি, যে এই যে OH NH2 লিখেছি, বক্সটা তোমাকে মনে রাখতেই হবে, কারণ পরীক্ষাতে তোমাকে বলবে যে এইটা এরকম লেখা থাকবে, তখন দেখে চিনতে হবে এটা অর্থ প্যারা নির্দেশক, এটা অর্থ প্যারা নির্দেশক বা মেটা নির্দেশক, এটা অর্থ প্যারা নির্দেশক, এই জিনিসটা তোমাকে চিনতে পারতে হবে, তাহলে তোমার কাজ কিন্তু খুবই সহজ হয়ে যাবে। সেম একইভাবে এরকম থাকলে বুঝবা কি এরা মেটা নির্দেশক। সবাই কি, এরা সবাই হচ্ছে যে মেটা নির্দেশক, এরা মেটা নির্দেশক। সো আমরা এখন এই জিনিসটাকে এখন একটু বোঝার চেষ্টা করব এখান থেকে, যে কেন, কারণটা কি, এবং তার আগে আমরা বুঝে নিই সক্রিয়তার ক্রম। আমরা এখানে 3 রকম জিনিস পাইলাম। একটা পাইলাম হচ্ছে নর্মাল বেনজিন পাইছি, আমরা পাইছি নর্মাল বেনজিন পাইছি, আর আমরা এমন কিছু কাউকে পাইছি যারা হচ্ছে অর্থ প্যারা নির্দেশ করে, হ্যাঁ, অর্থ প্যারা নির্দেশক আমরা কিছু জিনিস পাইছি, এবং আমরা আরেকটা জিনিস পাইছি আমরা এখানে, সেটা হচ্ছে বেনজিন অর্থ প্যারা নির্দেশক, আর পাইছি হচ্ছে মেটা নির্দেশক কিছু মানার জন্য আমরা পাইছি এখানে। সো মেটা নির্দেশক, এদের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় কে, এদের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে এই অর্থ প্যারা নির্দেশকরা, সবচেয়ে বেশি সক্রিয়, এরা নর্মাল যে বেনজিন তার থেকে বেশি সক্রিয়, তারপরে হচ্ছে বেনজিন, আর তারপরে সবচেয়ে কম সক্রিয় হচ্ছে মেটা নির্দেশক। উদাহরণ দিয়ে তুমি একটু লিখে রাখতে পারো, তোমার সুবিধা হবে। অর্থ প্যারা নির্দেশকের মধ্যে তুমি রাখলা মনে করো কি, এই যে এরকম, যেখানে তুমি দিলা হচ্ছে OH, এর হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, বেনজিনের মধ্যে আছে মনে করো শুধুমাত্র এরকম বেনজিন, আর এখানে আমাদের মেটা নির্দেশকের মধ্যে আমাদের এখানে আছে হচ্ছে কি, সো তুমি একটা উদাহরণ দিয়ে রাখলাম মনে করো হচ্ছে NO2। তোমার পরীক্ষায় এরকম তোমাকে বলবে ABC, এই 3টার মধ্যে কে বেশি সক্রিয়, সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করো। তখন তুমি ব্যাখ্যা করবা, দেখবা এদের মধ্যে হচ্ছে অর্থ প্যারাকে, যে অর্থ প্যারা আছে সে বেশি সক্রিয় হবে, তারপরে বেনজিনটা আসবে, আর তারপরে আসবে কে, তারপরে আসবে হচ্ছে আমাদের মেটা নির্দেশকটা। সো এইভাবে তোমাকে এই সক্রিয়তাটা একটু মনে রাখতে হবে। সো আমরা এইটা মুখস্থ রাখবো, এই জিনিসটা মুখস্থ রাখবো, হ্যাঁ, সক্রিয়তার বেলা আমরা এটা মুখস্থ রাখবো, এটা হচ্ছে আমাদের মুখস্থ জিনিস, যে কি হবে, অর্থ প্যারা নির্দেশকটা বেশি সক্রিয় হবে, তারপরে বেনজিন, তারপরে মেটা নির্দেশক। তো তুমি ব্যাখ্যাটা করবা কীভাবে, তোমাদের পরীক্ষা বলো যে ব্যাখ্যা করো, তখন ব্যাখ্যাটা করবা কি, তুমি এটা বুঝলা, আচ্ছা ঠিক আছে ভাই, যে এটা OH সেটা হচ্ছে আমাদের এটা কী হয়, যে অর্থ প্যারা নির্দেশ করলো, এটা হচ্ছে বেশি সক্রিয়, আমি ব্যাখ্যা করবো কীভাবে, এই ব্যাখ্যাটা করতে হয় রেজোনেন্স দিয়ে, হ্যাঁ। সো রেজোনেন্স, সো এই রেজোনেন্সটাই আমরা হচ্ছে রেজোনেন্স লিখে দিই আমরা হচ্ছে রেজোনেন্স। এই রেজোনেন্সটাই আমরা এখন শিখবো যে কীভাবে রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করে। আমরা যে বলতেছিলাম যে এটা অর্থ প্যারা নির্দেশ করে, কেন, কারণটা কি, সেটা আমরা দেখবো। এটাই হচ্ছে আমাদের এখানকার লাস্ট টপিক। ও তার আগে তুমি হচ্ছে বেনজিনের বহু প্রতিস্থাপনের ছোট্ট একটা এক্সাম্পল দেখে রাখতে পারো, একটু প্র্যাকটিস হয়ে যাক, রিহার্সেল হয়ে যাক। দেখো OH মূলক আছে, সাথে আছে HNO3H2SO4। তো যখনই আমি দেখলাম যে এখানে HNO3H2SO4, তার মানে এখানে কী মূলক তৈরি হবে, তৈরি হবে হচ্ছে NO2 মূলক তৈরি, এখান থেকে বের হবে NO2 মূলক, এখান থেকে আসবে। সো NO2 মূলক যখন আসবে, এখানে কে বসে আছে, বস OH, মানে ও কি নির্দেশ করে, অর্থ প্যারা নির্দেশ করে, মুখস্থ করছিলাম আমরা। সো এখানে অর্থ বা প্যারা পজিশনে কি হবে, আমরা NO2 কে বসাবো। দেখো এই যে অর্থ পজিশনে বসবে, অথবা এখানে প্যারা পজিশনে NO2 বসবে, ঠিক আছে। আবার দেখো এখানে আমাদের এবার কে যুক্ত আছে, CH3 আছে। সো CH3 থাকলে আমরা কি শিখছিলাম, যে CH3 থাকলেও অর্থ প্যারা নির্দেশ করে। সো CH3 আছে, আবার এখানে কে যুক্ত হবে, HNO3H2SO4, মানে কি, নাইট্রোমূলক যুক্ত হবে। এবার CH3 কি নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক, তাহলে অর্থ পজিশনে অথবা প্যারা পজিশনে যুক্ত হবে। তুমি এভাবে দেখাবা, অর্থ যোগ প্যারা, এভাবে দেখাবা, যে হয় অর্থ না হয় প্যারা পজিশনে যুক্ত হবে, কোনোটা অর্থ পজিশনে হবে, কোনোটা প্যারা পজিশনে যুক্ত হবে। তবে যদি আমরা উচ্চ তাপমাত্রায় এই ঘটনাটা ঘটাই, তখন দেখা যাবে এই দুইটা মিলিয়ে আমরা পাবো অর্থ পজিশন এবং প্যারা পজিশন একত্রে পাবো। সো তখন আমাদের তৈরি হবে, দেখো, ট্রাই নাইট্রো, 3টা নাইট্রোমূলক যুক্ত হয়েছে, যাকে বলি আমরা ট্রাই নাইট্রো, আর উপরে আছে টলুইন, ট্রাই নাইট্রো টলুইন, TNT, এটা বিস্ফোরক হিসেবে কাজ করে। সো এখান থেকে আমরা দেখো TNTটা বুঝে ফেললাম। সো মাঝে মাঝে এটা তোমার প্রয়োজন হতে পারে, সেই ব্যাপারটা মাথায় রাখো। বহু প্রতিস্থাপনটা লিখবা কীভাবে সেটা দেখাই দিলাম, অর্থ যোগ প্যারা, অর্থ যোগ প্যারা, আর এইটা স্পেশাল ছিল আলাদা, উচ্চ তাপমাত্রায় অর্থ প্যারা সব একসাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। তখন TNT তৈরি হয়, যেটা বিস্ফোরক হিসেবে কাজ করে, আমরা জানি। সো এবার আমরা দেখবো অর্থ প্যারার নির্দেশ করার কারণটা কি, কীভাবে অর্থ প্যারার নির্দেশকটা হয়। সো আমরা কারণটা দেখি, দেখো OH দিছে আমাকে। সো আমরা এই রেজোনেন্সের কথা যে বলছিলাম, সেই রেজোনেন্সটা কিন্তু আমরা এখন ব্যাখ্যা করতে যাচ্ছি। এটা বুঝতে পারলে তোমার কিন্তু কাজ একেবারেই শেষ। তাহলে আমরা এখান থেকে
জিনিসটা একটু এঁকে নিয়ে একটু আগে দেখো বেনজিনগুলো আমরা এখান থেকে আগে সুন্দর করে আগে এঁকে নিই। হ্যাঁ, বেনজিনগুলো একটু বড় করে আমরা আঁকি যেন আমাদের হচ্ছে বুঝতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, সো বুঝতে যেন তোমার এখান থেকে সুবিধা হয়। সো তুমি একটু এখানে বেনজিনগুলো তোমার কাজ হচ্ছে 5টা এরকম এঁকে নেওয়া আর কি। সো প্রথমত আমি এক কাজ করি, হ্যাঁ প্রথমত আমি এটা হচ্ছে 5বার একটু এঁকে নিই, তোমার জন্য সুবিধা হবে, ঠিক আছে। সো প্রথমত আমি এই জিনিসটা কি জাস্ট একটু 5বার এঁকে নিচ্ছি। এই হচ্ছে আমাদের এখানে একটা থাকবে, তারপর হচ্ছে এটাকে আমি আবারও কপি করে নিচ্ছি 5বার। সো তুমি 5বার এরকম এখানে পরে এখানে ব্যাখ্যা করতে বলবে, তো তোমার কাজ হচ্ছে কয়বার করা এটাকে 5বার এটাকে তোমার এখান থেকে লেখা, ঠিক আছে। 5বার এখান থেকে লেখা, এই যে 5টা আমি লিখে নিলাম 1 2 3 4 5। কি ঘটনা ঘটবে খেয়াল করো, আমাদের এখানে কি দিছে অর্থ বেড়ার নির্দেশ করতে ওএইচ, তাহলে আমি এখানে ওএইচ একটা লিখবো আগে। এখানে আমাদের ওএইচ বেসিক্যালি ছিল। আর এখানে আমরা কি করবো দেখো, এখানে এই যে ডাবল বন্ড একটা থাকে, এখানে একটা ডাবল বন্ড এখানে থাকে, একটা ডাবল বন্ড এখানে থাকে, আমরা ভেঙে লিখলাম বোঝার সুবিধার জন্য। তো শুরুতে কি ঘটনা ঘটবে দেখো, একদম শুরু থেকে স্টার্ট করছি আমরা। যে শুরুতে এই ওএইচ এর মধ্যে আমরা কি জানি, ওএইচ এর মধ্যে এরকম 2 জোড়া মুক্ত এরকম লোন পেয়ার থাকে। হ্যাঁ, ওএইচ এর মধ্যে এরকম 2 জোড়া লোন পেয়ার থাকে, ওএইচ এর মধ্যে এরকম 2 জোড়া লোন পেয়ার থাকে। সো ওএইচ এর মধ্যে 2 জোড়া লোন পেয়ার থাকে। আমরা কি শিখে আসছি একটু আগে, যে এরা কি করে বলয় সক্রিয় করে। তার মানে এই যে ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনকে সে করে কি এখানে এই বেনজিন রিংয়ের মধ্যে সে পাস করে দেয়। তার মানে তার যে হচ্ছে লোন পেয়ার ছিল, এক্সট্রা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা সে বেনজিন রিংয়ের মধ্যে ঢেলে দেয়। সো যখন এখান থেকে ইলেকট্রন সে এক জোড়া বেনজিন রিংয়ের মধ্যে দিয়ে দিবে, এখানে দিয়ে দিবে, তখন এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে, তখন এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে, আর এখানে কি হবে ও এইচ। এবং খেয়াল করো, ও যে ইলেকট্রন এখানে দিয়ে দিল, তাহলে 2 জোড়া ছিল, তার মধ্যে 1 জোড়া আছে, আর এখন সে 1 জোড়া ইলেকট্রন এখানে রিংয়ের মধ্যে দিয়ে দিছে, তখন 1 জোড়া দিয়ে দেওয়ার কারণে এখানে কী তৈরি হয়েছে প্লাস ক্রিয়েট হয়েছে, তাহলে এখানে একটা প্লাস আয়ন ক্রিয়েট হবে। তাহলে এই জিনিসটা আমরা সব জায়গায় লিখে দেবো, এই জিনিসটা আমরা এই যতটুকু লিখলাম আমরা এটা আমরা সব জায়গায় লিখে দেবো আর কি। আমরা যতটুকু লিখলাম সেটা হচ্ছে আমরা এখানকার সব জায়গায় এখান থেকে লিখে দেবো। সো আমরা এখানে দেখো এই যে এখানেও সেটা দিয়ে দিলাম আমরা এখানে। হ্যাঁ, সো সব জায়গায় আমি জিনিসটা দিয়ে দিচ্ছি, সব জায়গায় জিনিসটা আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো এখানে আমরা সেই জিনিসটা দিয়ে দিলাম। তার মানে তুমি শুরুতে এরকম 5টা তুমি আগে এরকম আইকা নিবা আর কি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এটা ফাঁকা থাকো, লাস্টটাও ফাঁকা থাকো, এরকম থাকলো। হ্যাঁ, বা হচ্ছে আমি হচ্ছে থাকো এখানে একটু লিখি। তাহলে আমরা ফার্স্টে কী করলাম দেখো, প্রথমত তুমি এই 5টা এভাবে আঁকবা, রেজোনেন্সটা ব্যাখ্যা করবা যে কেন এরা সক্রিয় বলয়কে সক্রিয় করে, বা কেন এরা অর্থ বেড়া নির্দেশ করে, সেই কারণটা আমরা ব্যাখ্যা করছি। দেখো শুরুতে কি করছে, তার 2 জোড়া লোন পেয়ার ছিল, 1 জোড়া এই রিংয়ে দিয়ে দিছে, তাই এখানে ডাবল বন্ড হয়েছে। সো ভালো কথা, সো রিংয়ে ডাবল বন্ড আসলো। এবার খেয়াল করো এখানে যে কি ছিল, এখানে যে পাই বন্ড ছিল, পাই বন্ডের মধ্যে যে ইলেকট্রন ছিল, যখন এখানে ডাবল বন্ড হইলো, এই পাই বন্ডের যে ইলেকট্রনগুলো সেগুলো বিকর্ষণ বোধ করে কি হইলো, এখান থেকে এই যে এখানে শিফট হয়ে আসলো। যখনই পাই বন্ডের ইলেকট্রনগুলো এখান থেকে এখানে শিফট হইলো, তখন এখানে একটা মাইনাস চার্জ ক্রিয়েট হবে, যে কারণ এখানে কি হয়েছে যে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেছে, ইলেকট্রনের ঘনত্ব এখানে চলে আসছে, তাহলে এখানে একটা ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এখানে কী হবে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। যখনই দেখো ইলেকট্রনগুলো এখান থেকে এখানে আসছে, আরেকবার বলি, প্রথম থেকে বলি, ইলেকট্রন এখান থেকে এই জায়গায় আসছে, তার মানে এখানে কি হয়েছে ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে, ডাবল বন্ড ক্রিয়েট হলো। সো এখানে যখন আসলো ইলেকট্রন জোড়া, তো এই ইলেকট্রনের কারণে এই পাই বন্ডের ইলেকট্রনের বিকর্ষণ হইলো, সো ইলেকট্রনগুলো এখানে শিফট করলো, সো ইলেকট্রন এখানে শিফট করছে, ভালো। তো যখনই ইলেকট্রন এখানে শিফট করলো, ইলেকট্রনগুলো এখানে শিফট করে, সো ইলেকট্রনগুলো পরবর্তী এখানে থাকে না, ইলেকট্রনগুলো কী করে, ইলেকট্রনগুলো এখানকার এই যে এই রিংয়ের মধ্যে দিয়ে দেয়, ইলেকট্রনগুলোকে এই রিংয়ে দিয়ে দেয়। যখন ইলেকট্রনগুলো এই রিংয়ে চলে আসে বা এই বাহুতে চলে আসে, তখন এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়, এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়। আর এখান থেকে তো ইলেকট্রন এখানে চলে আসছে, এই ডাবল বন্ড তো আর নাই, সো ইলেকট্রন তখন এখানে চলে আসে। ইলেকট্রন যখন এখান থেকে এই বাহুতে আসে, ডাবল বন্ড ক্রিয়েট হয়, ঠিক আছে, ভালো। আবার যখন ইলেকট্রন এখান থেকে এইখানে চলে আসে, এই বাহুতে চলে আসে, এখানে যে দেখো এখানে যে আমাদের কি ছিল, এখানে যে দেখো যে পাই বন্ডে ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনগুলো তখন আবার কি করে এখানে শিফট করে, তখন এই ইলেকট্রনগুলো আবার এই যে এখানে শিফট করে, ঠিক আছে। সো যখন তোমার ইলেকট্রনগুলো এই বাহু থেকে যখন এখানে শিফট করলো, তখন কি হলো, এই জায়গাটার মধ্যে একটা কি মাইনাস চার্জ ক্রিয়েট হয়ে গেল না, তখন মাইনাস চার্জ ক্রিয়েট হলো। আর বাকি জিনিসগুলো আমরা লিখে রাখি, দেখো এখানে এই বন্ডটা ছিল, তাহলে এটা তো এখানে চলে আসলো, আর এখানে আমাদের একটা বন্ড আগে থেকে ছিল, সেটা আমরা দিয়ে রাখি, ওকে, ভালো। এবার তুমি দেখো পরবর্তীতে কি ঘটনা ঘটবে, এখানে তোমাদের সেই ডাবল বন্ডটা এখন আসেই, সেই ডাবল বন্ডটা আমরা দিয়ে রাখবো, এই ডাবল বন্ডটা আমরা দিয়ে রাখবো। আর এখানকার ইলেকট্রনটা যখন এখানে চলে আসছে, সো এখানে এখন ইলেকট্রন ঘনত্ব বেশি, এই ইলেকট্রনটা আবার পরবর্তী কী হয়, এই যে এই বাহুতে শিফট করে, এই বাহুতে যখন শিফট করে, সো ডাবল বন্ড তখন এখানে ক্রিয়েট হয়, ডাবল বন্ডটা এখানে ক্রিয়েট হয়। আর যখনই এই বাহুতে আসে, এখানকার ইলেকট্রনগুলো তখন বিকর্ষণ বোধ করে কি করে, ইলেকট্রনগুলো কি করে, এখানকার ইলেকট্রনগুলো বিকর্ষণ বোধ করে তারা এখানে চলে আসে আবার।
তাহলে দেখো এই পর্যন্ত আমাদের গেল, এখানে আমাদের আসছে। আর দেখো এখানে যে ডাবল বন্ডে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলা শিফট করে তখন আবার এখানে চলে আসে, হ্যাঁ এখানে চলে আসে। তখন পরবর্তী আমরা কী করবো, এখানে দেখো বাকিটুকু আমরা এখানে এঁকে নিই। এখানে একটা থাকলো আমাদের, এখানে একটা বন্ড ক্রিয়েট হয়েছে। আর যখনই এই বাহুর ইলেকট্রনগুলো বিকর্ষণ এখানে চলে আসছে, সো এখানে এখন ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি। সো এই ইলেকট্রনগুলো পরবর্তীতে আবার এই বাহুতে চলে আসে। সো এই বাহুতে যখন চলে আসে তখন কি হয়, এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়। আর এখানে তো আগে থেকে ছিল একটা, এবং এখানে আগে থেকে ছিল একটা। সো যখনই এখানে ডাবল বন্ড ক্রিয়েট হয়, এখানে ইলেকট্রন ঘনত্ব আবারও কী হয়েছে, বেড়ে গেছে। সো তখন এই যে এখানকার যেই ডাবল বন্ডের কারণে এখানে যে আমাদের ক্রিয়েট হয়েছে, সো এখানকার এখানকার ইলেকট্রনগুলো এই যে এই বাহুতে যখনই ইলেকট্রন এখানে আসছে, এই বাহুতে যে ইলেকট্রন ছিল সেগুলো আবার কি হয়, সেগুলো আবারও এখানে ফেরত আসে, সেগুলো আবারও এই যে অক্সিজেনের কাছে ফেরত আসে। যখনই অক্সিজেনের কাছে ফেরত আসে, অক্সিজেন আবারও সে যে দুইটা ফেরত পায় ইলেকট্রন, প্লাসটা চলে যায় আর শুধুমাত্র OH থাকে, এবং তার তখন 2 জোড়া ইলেকট্রনই তার কাছে আসে। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে কোন কোন পজিশনে আসলে মাইনাসটা পাইছি আমরা। এই দেখো এই পজিশনে মাইনাস পাইছি, এই দেখো এই পজিশনে আমরা মাইনাস পাইছি, আবার দেখো এই পজিশনে আমরা কি পাইছি, এখানে মাইনাস পাইছি। তাহলে এই যে 3টা পজিশন, এটা অর্থ, প্যারা, অর্থ আর প্যারা পজিশনগুলোতে দেখো ইলেকট্রন ঘনত্ব বেশি। তাহলে লিখে দিচ্ছি কথাটা আমি এভাবে, যে অর্থ এবং প্যারা পজিশনে, অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি, অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেশি। সো যেহেতু অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেশি, তার মানে কি হবে, এই জায়গাগুলো খুব বেশি সক্রিয়। আর এই জায়গাগুলো সক্রিয়, তাই আমরা বলতেছি কি, যে এখানে মাইনাস যেহেতু এখানে আসিন ঘনত্ব বেশি, অন্যরা সেখানে যুক্ত হতে চাবে, তাই বলছি আমরা কি, যে এরা যখনই এই OHটা কী করলো, যে এই বেনজিন রিংয়ে ইলেকট্রন যখন ঢেলে দিচ্ছে, তখন কি হয়েছে, মানে এই বিভিন্ন পজিশনগুলো সক্রিয় হয়ে গেছে। এই জন্যই তারা কি অর্থ প্যারাকে নির্দেশও করছে, অর্থ প্যারা পজিশনগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেশি, অন্য কেউ এসে যুক্ত হইতে পারবে, তার মানে তারা অর্থ পজিশনে নির্দেশ করে, যুক্ত হওয়ার জন্য তারা সাধুবাদ জানায়। এই জন্য বলছি তারা অর্থ প্যারার নির্দেশক। আর তুমি এটার মধ্যে আরেকটা কাজ করে দিবা, যেখানে তুমি এদের মধ্যে করে এরকম করে তুমি একটা দাগও দিয়ে দিবা আর কি, জিনিসটাকে বোঝানোর জন্য। সো এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা কমপ্লিট হলো। আমি আরেকবার তাহলে ব্যাখ্যা করে দিই। তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এই জিনিসটা তোমার হচ্ছে কয়েকবার আঁকা বাসায় তুমি যেন জিনিসটা সুন্দর মতো পরীক্ষায় উপস্থাপন করতে পারো আর বাংলাটুকু লিখতে পারো। সো কীভাবে লিখবা, প্রথমত দেখো কি বলছি, এই OH-এর মধ্যে ইলেকট্রন থাকে। সো এখানকার এক জোড়া ইলেকট্রন কি করে, এই যে ও বেনজিন রিংয়ে ঢেলে দেয়। যখন বেনজিন রিংয়ে ঢেলে দেয় তখন এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়। আচ্ছা ভালো, ডাবল বন্ড ক্রিয়েট হলো, তখন কি হয়, এই যে এখানে বাহুতে যে অলরেডি পাই বন্ডের ইলেকট্রন ছিল, তারা বিকর্ষণ বোধ করে একটু সরে এখানে চলে আসে। তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল, ইলেকট্রনগুলো এখানে থাকে না, ওরা আবার পরবর্তী কী করে, পরের এইখানে শিফট করে দেয় ইলেকট্রনগুলোকে। যখন এখানে শিফট করে দিল, এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হলো। সো ভালো, ডাবল বন্ড ক্রিয়েট হলো, যখন এখানে ডাবল বন্ড ক্রিয়েট হইলো, তখন খেয়াল করো এই যে এই পর্যন্ত ডাবল বন্ড ক্রিয়েট হইলো, তখন এখানে যে ইলেকট্রনগুলো ছিল, যে এই বাহুতে যে ইলেকট্রনগুলো ছিল, তখন তারা আবার একটু মুভ করে সরে আসলো, বিকর্ষণে একটু সরে এখানে চলে আসলো। যখন এখানে সরে আসলো, তখন এই পজিশনে কি হইলো, ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল। ঠিক আছে, তো ইলেকট্রন ঘনত্ব বাড়লো, তখন কি হবে, ও আবার কি করে, এখান থেকে তার পরের বাহুতে ইলেকট্রনগুলো শিফট করে দেয়, তখন এখানে ডাবল বন্ড হইলো। আর এখানে ডাবল বন্ড যে হইলো, অলরেডি এখানে ডাবল বন্ড একটা ছিল, হ্যাঁ আমাদের এখানে যে ডাবল বন্ড একটা ছিল, সো ওই ডাবল বন্ডের ইলেকট্রনগুলো আবার শিফট করে এখানে চলে আসে। তাহলে এখানে এখন ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল, এই যে এর ঘনত্ব এসে বাড়লো, তখন আবার কী করে, ও পরের এই বাহুতে শিফট করে দেয়। সো পরের বাহুতে যখন শিফট করে দেয়, এই শিফট করে দিল, তখন এখানে ডাবল বন্ড ক্রিয়েট হবে, ডাবল বন্ড ক্রিয়েট হইলো। যখন এখানে ডাবল বন্ড ক্রিয়েট হইলো, দেখো তার পাশে অলরেডি একটা ডাবল বন্ড আছে, সো এখানে একটা বিকর্ষণ হয়, ইলেকট্রনের বিকর্ষণ হয়। এই বিকর্ষণে এই ডাবল বন্ডে যে ইলেকট্রন আছে আবারও অক্সিজেনের কাছে ফেরত যায়, অক্সিজেন ইলেকট্রন ফেরত পায়, আর এখানে ডাবল বন্ডটা থেকে যায়। সো এভাবে করে জিনিসটা চলতে থাকে। তার মানে এটার পরে এইটা, এটার পরে এইটা, এটার পরে এইটা, এটার পরে আবারও এইটা, এই জন্য আমরা মাঝখানে চিহ্ন দিয়ে দিছি। আর এগুলো থেকে বুঝলাম আমরা যে এই OH-টা অর্থ প্যারা পজিশনকে নির্দেশ করছে, এবং এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়াই দিছে, যার কারণে তারা অর্থ প্যারা নির্দেশক। পরীক্ষা আসলে এই ব্যাখ্যাটা লিখে দেব। সেম একইভাবে পরীক্ষা আমাদের আসতে পারে হচ্ছে কি অন্য একটা, তোমার এখানে যদি এরকম না দিয়ে অন্য কিছু দেয়, তোমাকে বলে হচ্ছে কি, সাপোজ তোমাকে বললো হচ্ছে CH3, এটা তোমাকে এই জায়গায় না দিয়ে বললো কি CH3, তুমি সেম কাজ করবা, এই CH3 একটা ইলেকট্রন এখানে দিবে, বাকিটুকু সেম। তুমি এখানে সবগুলোর ক্ষেত্রেই সেম ব্যাখ্যা, সেম চিত্র হবে। তো তুমি চিত্রটা সুন্দর করে এখানে পড়ে মনে রাখবা, তাহলেই হবে। মেটার নির্দেশক একটা দেখা যাক, সেম একইভাবে মেটার নির্দেশক কীভাবে মেটা অবস্থান নির্দেশ করে।
এবার দেখো মেটা নির্দেশন হচ্ছে তখন কি হবে, NO2 যুক্ত থাকবে। সো বেনজিন রিংয়ে NO2 যুক্ত থাকবে এবং এরা মেটা নির্দেশক, এরা কিন্তু এবার ইলেকট্রন বেনজিন রিংয়ে দিবে না, বেনজিন রিং থেকে টান দিবে। এখানে কী হবে তাহলে খেয়াল করো, দেখো NO2 কে আমরা লিখছি এইভাবে NO2 দুইটা ও আর এখানে একটা হাত কিন্তু মাইনাস আকারে আছে। ওকে ভালো। সো এখানে এই নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় অক্সিজেন করবে কি, এই নাইট্রোজেন থেকে ইলেকট্রন নিজের দিকে টান দেবে। তাহলে যখন নাইট্রোজেন নাইট্রোজেন থেকে ইলেকট্রন টান দিয়ে তার দিকে নিবে, তখন এই নাইট্রোজেন আবার কি করবে, এই বেনজিন রিংয়ে এখানে যে পাই বন্ড আছে সেখান থেকে ইলেকট্রন টান দিবে। তো সেখান থেকে ইলেকট্রন টান দিল, যখন ইলেকট্রন সে টান দিল তখন এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়ে গেলো, ডাবল বন্ড ক্রিয়েট হলো, আর এখানকার বন্ডটা তখন ভেঙে গেছে। আর যেহেতু এখান থেকে ইলেকট্রন চলে গেছে, এখানে একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে। আচ্ছা ভালো। পরবর্তী স্টেপে এখানে যে পাই বন্ড ছিল, এই পাই এনে প্লাস দেখে তারা খুব দয়ালু, যে প্লাস হারে সে তার ইলেকট্রনটা এখানে দিয়ে দিবে, দিয়ে এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে, এই যে হইলো। এবং তাহলে এখানে ডাবল বন্ড ক্রিয়েট হলো, তখন আবার কী হবে, এখান থেকে ইলেকট্রন চলে গেল, তখন এখানে একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে। এটা দেখে আবার পাশের যেই ডাবল বন্ড, ওরা বলবে যে আরে তার ডাবল বন্ডটা ভেঙে গেছে, ও আবার তার ইলেকট্রনটা এখানে দিয়ে দিবে। যখনই ইলেকট্রনটা এখানে দিয়ে দিবে তখন এখানে ডাবল বন্ড ক্রিয়েট হবে, তাহলে এখানে ডাবল বন্ড ক্রিয়েট হলো। সো এখান থেকে যেহেতু চলে এখানে আসলো, তাহলে এখানে একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে, এই যে প্লাস চার্জ ক্রিয়েট হবে। সো এটা দেখে আবার এই নাইট্রোজেন আবার জ্ঞান ফিরবে যে ইস আমার জন্য এত ঝামেলা হচ্ছে, আমি ডাবল বন্ড করছি, আচ্ছা দিয়েই দিই। সো ও আবার এখানে দিয়ে দিবে, তখন এখানে ডাবল বন্ড ক্রিয়েট হবে। আর ও যখন এখানে ডাবল বন্ড ক্রিয়েট করবে, তখন এই দেখো এখানেও আবার সেই ও অক্সিজেন থেকে আবারও নিয়ে নিবে, অক্সিজেনও তারে দিয়ে দিবে, তখন এখানে আবারও আগের মতো মাইনাস আর থাকবে না, ডাবল বন্ড হয়ে যাবে। তার মানে এই চিত্রটা তোমাকে লিখতে পারতে হবে। এবং তুমি দেখো এখানে খেয়াল করো, এই যে প্লাস, এই যে প্লাস, এখানে প্লাস, এই জায়গাগুলো তার মানে কি, যে ইলেকট্রনের অভাব, এই প্লাস জায়গাগুলো কি অর্থ এবং প্যারা পজিশনগুলো দেখো ইলেকট্রনের কি মানে হ্রাস ঘটছে, এখানে ইলেকট্রনের ঘনত্ব কম, অর্থ পজিশনে প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব কম, তাহলে ঘনত্ব বেশি কোথায়, তার মানে এই মেটা পজিশনে ঘনত্ব তার মানে বেশি, অর্থ প্যারাতে ঘনত্ব কম, তার মানে বেশি কোথায় তুলনামূলক, মেটা পজিশনে বেশি। তাই তারা মেটা পজিশন নির্দেশ করে, মেটা পজিশনে ইলেকট্রনের আকর্ষণে অন্য কেউ এসে যুক্ত হতে পারে। এই হচ্ছে ঘটনাটা। তোমার কাজ হচ্ছে এই যে চিত্রটা আঁকা, সুন্দর করে এভাবে তুমি হুবহু এঁকে ফেলবা, তাহলে তোমার কাজ এখান থেকে শেষ। যে কীভাবে পরীক্ষা আসতে পারে আমি আরেকবার বলি, যে প্রথমত নাইট্রোজেন থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে অক্সিজেন নাইট্রোজেন ইলেকট্রন টান দেয়। সো অক্সিজেন যখন নাইট্রোজেন ইলেকট্রন টান দেয়, তখন কি হয়, যে দেখো এই যে ওই বেচারা একটু মানে বিপদে পড়ে যায়, কি রে আমার ইলেকট্রনটা এনে দিকে নিয়ে গেল, তখন এখানে একটা মাইনাস চার্জ ক্রিয়েট হয়, এটা এনে নিয়ে গেছে, ও মাইনাস হয়ে গেছে। ও আবার করে কি, নাইট্রোজেন রাগ করে এই যেখানে পাই বন্ড আছে পাশে, এখান থেকে টান দেয়, যে ইলেকট্রন দেয়, ইলেকট্রন যখন নেয় তখন ডাবল বন্ড ক্রিয়েট হয়। এখান থেকে যখন ইলেকট্রন চলে যায়, এখানে একটা প্লাস চার্জ ক্রিয়েট হয়, এই যে এখানে প্লাস চার্জ ক্রিয়েট হয়েছে, খেয়াল করছো, প্লাস চার্জ ক্রিয়েট হয়েছে। সো এই প্লাস চার্জ ক্রিয়েট হওয়া দেখে এই পাশে যে আমাদের পাই বন্ড এখানে ছিল, এখান থেকে ইলেকট্রন একটা এখানে চলে আসে, যখন এখানে ডাবল বন্ড হয়, এখান থেকে যেহেতু ইলেকট্রন এখানে চলে আসলো, তখন এখানে আবার একটা কি হয়, প্লাস চার্জ ক্রিয়েট হয়। এই প্লাস চার্জ দেখে ও আবার করে কি, ডাবল বন্ডটা এখানে ইলেকট্রন শিফট করে দেয়, এখানে ডাবল বন্ড ক্রিয়েট হয়, তখন এখানে আবার প্লাস চার্জ ক্রিয়েট হয়। এই প্লাস চার্জ দেখে ও আবার করে কি, ইলেকট্রনটা ফেরত দিয়ে দেয়, ফেরত যখন দেয় তখন এখানে ডাবল বন্ড ক্রিয়েট হয়। আর ওর ফেরত দেওয়া দেখে এই অক্সিজেনও বিটলামি করতেছিল, ও আবার ইলেকট্রনটা এই নাইট্রোজেনকে শেয়ার করে দেয়, যে নে রাখ, এভাবে করে চলতে থাকে, ঠিক আছে। সো এই অর্থ আর প্যারা পজিশনে কী হয়, ইলেকট্রন ঘনত্ব এখানে কি কম, তার মানে বেশি কোথায়, মেটা পজিশনে বেশি, তাই তারা মেটা নির্দেশ করে। পরীক্ষা আসলে তোমাকে রেজোনেন্সটা ব্যাখ্যা করতে হবে, এবার বাংলা একটু লিখতে হবে, আমি সেটা দেখাচ্ছি কীভাবে তুমি পরীক্ষায় লিখবা। আর লাস্ট একটা বিক্রিয়া তুমি এখান থেকে মনে রাখবা, সেটা কি, সেটা হচ্ছে NO2, এই যে নাইট্রোবেনজিন ওই SN আর Cl যদি সাথে থাকে, তাহলে বুঝবা কি SnClটা হচ্ছে কি একটা বিজারক, এরা বিজারক হিসেবে কাজ করে। তাহলে এই বিজারক মানে কি না, হাইড্রোজেন প্রবেশ করানো হবে। সো নাইট্রোবেনজিনের সাথে নাইট্রোমূলকের সাথে তুমি বিজারণ করবা, অক্সিজেন সরে গিয়ে হাইড্রোজেন বসবে, হয়ে যাবে কি অ্যানিলিন। এটাকে আমরা কি নাম দিই, অ্যানিলিন। এটাকে আমরা নাম দিই কি, অ্যানিলিন। সো এই অ্যানিলিন, আর বুঝতেই পারছো এটা দিয়ে আমাকে ব্যাখ্যা বিভিন্ন কিছু করতে বলবে, ঠিক আছে। তো তোমার কাজ হচ্ছে মনে রাখা যে এটা হচ্ছে বিজারণ, এটা বিজারক করবে, NO2 থাকলে এখানে NH2 বসাই দিবে, এটা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। আর তোমার মেইন কাজ হচ্ছে এই যে দুইটা চিত্রের কথা বললাম, এই দুইটা চিত্র তোমাকে ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে কীভাবে হয়, এবং তোমাকে মনে রাখতে হবে যে সক্রিয়তা মনে রাখতে হবে, কে বেশি সক্রিয়, অর্থবার বেশি সক্রিয়, তারপর বেনজিন, তারপরে মেটা, এটা তোমাকে মনে রাখতে হবে। আর এই যে বলছিলাম যে কোনটা অর্থপ্যারা, NO2 CHO COOH, তারপর এখানে খেয়াল করো কি আছে, NH2OH CH3, এরা অর্থপ্যারা নির্দেশ করে। তবে এটা ব্যতিক্রম আছে, আমাদের NH2 এর বেলা একটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা মনে রাখতে হবে। এতটুকু জিনিস জানার পরে এখন তুমি যে কোনো সৃজনশীল তুমি করতে পারবা। এখন তুমি দেখো যে কোনো সৃজনশীলের জন্য তুমি রেডি। দেখো এখানে তোমার একটা সৃজনশীল দেওয়া আছে,
এই সৃজনশীল এখানে কি লেখা তুমি দেখো কি বলছে এখানে নাইট্রেশনও আছে। এই যে নাইট্রেশন জিনিসটা আছে তোমাকে বুঝতে হবে এখানে বেনজিন তোমার এখানে দেওয়া, এখানে বেনজিন তোমার এখানে দেওয়া, এই বেনজিনের সাথে তোমাকে কি বলছে নাইট্রেশন মানে তুমি বুঝতেই পারছো এখানে HNO3 আর কি বসবে H2SO4, তাহলে এখানে আমাদের আলটিমেটলি কি চলে আসবে, আমাদের এখানে নাইট্রোবেনজিন NO2 আসবে, তাই না? এই যে NO2 এখানে আসলো, পরবর্তীতে এটা আবার কি করছে দেখো, বিজারণ করছে আমরা। এটাকে বিজারণ করলে পরবর্তীতে কি ঘটবে আমরা জানি, বিজারণ করলে এখানে NH2 চলে আসে। আমরা উদ্দীপকটা বুঝলাম, প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে এখানে তোমাকে যে উদ্দীপকের সি যোগের নাইট্রেশনে প্রতিস্থাপক অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না কেন? তাহলে উদ্দীপকের সি যোগ কোনটা? এই যে সেই ব্যতিক্রমটা দেখছো, উদ্দীপকের সি যোগ। আমরা তো জানি যে উদ্দীপকের সি যোগ NH2, আর NH2 এর ক্ষেত্রে কি বলছে, সি যোগের ক্ষেত্রে নাইট্রেশনে, তবে নাইট্রোমূলক যখন এর সাথে যুক্ত হয়, এর সাথে যখন নাইট্রেশন হয় যে HNO3 আর হচ্ছে আমাদের হচ্ছে কি H2SO4, এটা যখন আমাদের বিশেষ করে যুক্ত হয়, হ্যাঁ এটা যখন বিশেষ করে যুক্ত হয় তখন কোন পজিশনে যুক্ত হয়? আমরা জানি NH2 হচ্ছে অর্থপ্যারা নির্দেশ করে, কিন্তু আমাদের পরীক্ষায় বলতেছে যে এইটা যখন তুমি যুক্ত করবা, এই যে নাইট্রেশন যখন তুমি করবা, তাহলে এই নাইট্রোমূলকটা কোথায় যুক্ত হবে? আমরা জানি নাইট্রোমূলকটা কোথায় যুক্ত হবে, যে NH2 অর্থপ্যারা নির্দেশ করলেও বর্তমানে নাইট্রোমূলকটা যুক্ত হবে মানে কোথায়, মেটা পজিশন নির্দেশ করে। কেন? কারণ ওই যে ব্যতিক্রম ছিল, ওই বেচারা কি করে, এই H+ সাথে বিক্রিয়া করে অ্যানিলিয়াম আয়ন তৈরি করে, যেটা মেটা পজিশন নির্দেশ করে। ওই জিনিসটাই তোমাকে লিখতে হবে, মাত্র যে তোমাকে বলছিলাম দেখো, সেটাই তুমি দেখো লেখা আছে এখানে। এই যে NH2 মূলক আছে, এই যে NH3+ তৈরি করে, দেখছো এই কথাগুলো তোমাকে লিখে দিছে, এই যে অ্যানিলিয়াম আয়ন বা লবণ তৈরি করে, এই কথাগুলোই তোমাকে কিন্তু দেখো সুন্দর করে লিখে দিছে। এটি তোমাকে বুঝতে হবে, এই যে দেখো এই যে লেখা NH3+ তৈরি করে, যেটা আবার কি মেটার নির্দেশ করে, ওটাই তুমি জাস্ট এভাবে করে সুন্দর করে লিখে দেখাবা, বুঝলা? সো প্রশ্ন আশা করি চিনতে পেরেছো। ঘ নম্বর বলছে কি, ABC এর ক্ষেত্রে কোন সক্রিয়তার ক্রম বিশ্লেষণ করো। দেখো ABC এর মধ্যে কি, এ হচ্ছে আমাদের কি বেনজিন, বি হচ্ছে আমাদের কি এই যে নাইট্রোমূলক, এটা হচ্ছে মেটা নির্দেশ করে, আর সি হচ্ছে সাধারণত কি অর্থপ্যারা নির্দেশ করে। তাহলে অর্থপ্যারা আমরা কি বলছিলাম, এটা সক্রিয়তা কি হবে, যে দেখো আমরা সক্রিয়তা কোথায় লিখবো, এখানে তো সক্রিয়তা দেখার জায়গা দেখতে পাচ্ছি না। সো আমি এখানে আরেকটা পেজ নিয়ে তোমাকে দেখাই দিই, হ্যাঁ ঘ নাম্বারটা আমি এখানে বলছি, ঘ নাম্বারটা। তাহলে কি হবে আমাদের এখানে বেসিক্যালি, যে ফার্স্টে হবে হচ্ছে আমাদের বেনজিন, ফার্স্টে হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। তাহলে আমাদের ফার্স্টে হবে হচ্ছে অর্থপ্যারা নির্দেশকটা আমাদের হবে, তারপর হচ্ছে আমাদের বেনজিনটা হবে, তারপর আমাদের মেটার নির্দেশকটা হবে সিরিয়ালে। এবং তুমি এইটা যখন লিখলা, ব্যাখ্যাটা দিবা কি, রেজোনেন্স। অর্থপ্যারার তুমি একটা রেজোনেন্স দিয়ে দিবা, মেটার একটা রেজোনেন্স দিয়ে দিবা। যেমন এখানে তুমি দেখো এই যে জিনিসটা লেখছে, তোমাকে ক্রমটা বলে দিছে কে সবচেয়ে বেশি সক্রিয় হবে। এই দেখো NH2 ও হচ্ছে অর্থপ্যারা নির্দেশ করে, ওর রেজোনেন্সটা আমরা দিয়ে ব্যাখ্যা করবো যে হ্যাঁ অর্থপ্যারা পজিশনে হবে, ওই কি করে আগে প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদের সক্রিয়তা বেশি। আর বেনজিনে তো তোমার না দিলেও চলবে, তুমি কি দেবো, মেটার একটা দিয়ে দিবা। যেমন NO2 ছিল, এই NO2 এর ব্যাখ্যাটা তুমি দিয়ে দিবা, দিয়ে বলবো কি এখানে মেটা পজিশনে নির্দেশ করে। সো এখানে এভাবে সক্রিয়তা, তো সক্রিয় দিয়ে দিলা কি, এই যে অর্থপ্যারা, এই যে বেনজিন, আর এই যে হচ্ছে আমাদের মেটা পজিশনেরটা হয়ে গেল। সো এটাই তোমার কাজ। তুমি এখন যে কোনো প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তুমি এখন সেম এই জিনিসগুলো তুমি পাবা। এখন করতে যাও ওয়াই থেকে জেড তৈরির কৌশল, ওয়াই থেকে জেড দেখো চিনতে পারো কিনা, CONS সোডা লাইম, তাহলে এখানে ওয়াই কি হবে, ওয়াই হবে হচ্ছে আমাদের এখানে বেনজিন, আর বেনজিনের সাথে CH3Cl, বেনজিনের সাথে CH3Cl দিলে কি হয়, এখানে একটা টলুইন তৈরি হয়, CH3 তৈরি হয়। তাহলে এখানে তোমাকে বলছে এই অ্যালকাইলেশন, এই প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে, ওয়াই থেকে জেড তৈরির কৌশল মানে অ্যালকাইলেশন ব্যাখ্যা করতে বলছে। এই যে একটু আগে শিখে আসলাম না 5টা বিক্রিয়ার মধ্যে একটা, সেই 5টা বিক্রিয়ার মধ্যে এই হচ্ছে সেই একটা জিনিস যেটা তোমাকে একটু এখান থেকে ব্যাখ্যা করতে হবে। এখন ওয়াই ও জেড যৌগের মধ্যে কোনটি নাইট্রেশন সহজে ঘটে, কারণ সব ব্যাখ্যা করো। সো ওয়াই ও জেড যৌগের মধ্যে, তো ওয়াই ও জেড কোনটা কোনটা আমাদের আছে, এখানে আমাদের একটা আছে হচ্ছে বেনজিন, আর একটা আছে আমাদের কি এখানে যে টলুইন। সো বেনজিন আর টলুইনের মধ্যে আমাদের যে নাইট্রেশন সহজে কোনটার মধ্যে ঘটবে সেই জিনিসটা ব্যাখ্যা করতে হবে, যে নাইট্রেশন হওয়া, খালি নাইট্রেশনটা দেখাইতে হবে। পরেরগুলো তুমি দেখো একই রকম প্রশ্ন, এ থেকে বি তৈরির কৌশল একই রকমভাবে দেখো, এ থেকে বি তৈরির কৌশল, এ কোনটা আমাদের, এই দেখো আমাদের এখানে নাইট্রেশন, যে হচ্ছে এটা হচ্ছে বেনজিন, হ্যাঁ এ থেকে এ হচ্ছে আমাদের বেনজিন, আর বি হচ্ছে আমাদের কি নাইট্রেশন। তবে নাইট্রেশনের ব্যাখ্যা লিখতে বলছে, এখানে বলছিলাম 5টার মধ্যে একটা আসবে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বি ও সি যৌগের সক্রিয়তার ক্রম, বি আর সি কি, বি হচ্ছে আমাদের নাইট্রেশন NO2, আর এই সি হচ্ছে আমাদের কি NH2, এই যে মনে আছে যে এটাকে বিজারিত হয়, সেখানে বসবে কি যে NH2, এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশ করে। তাহলে সি এর সক্রিয়তা বেশি হবে কার থেকে, বি এর থেকে, কারণ বি তো কি, বি তো মেটা নির্দেশ করে। তাহলে সি এর সক্রিয়তা বেশি হবে, অর্থাৎ অর্থপ্যারার সক্রিয়তা বেশি হবে। ব্যাখ্যা করার সময় কি দিব, ওই যে রেজোনেন্স দিয়ে দিব, রেজোনেন্স
রেজোনেন্স দিব, দুজনের রেজোনেন্স দিয়ে দিব, রেজোনেন্স। হ্যাঁ, রেজোনেন্সটা আমরা এখান থেকে ব্যাখ্যাটা আকারে দিয়ে দিব, ঠিক আছে, রেজোনেন্সের ব্যাখ্যাটা। সো ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আমি সামনে আরও কয়েকটা প্রশ্নের এরকম উত্তর তোমাকে দেখাবো, যে দেখো সেম যে কোনটার ক্ষারকত্ব বেশি এখানে দিছে, ওটা অন্য পার্ট থেকে আসছে। এটা দেখো যে ওয়াই যোগের স্থিতিস্থাপক গ্রুপটি অর্থবের নির্দেশ সত্ত্বেও উহার নাইট্রেশনের মেটা অবস্থানে ঘটে কেন? এই যে আমরা শিখছিলাম যে এই যে এইটার বেলায় আমাদের হচ্ছে NH3 এর এটার বেলায় যে ব্যতিক্রম ঘটে, কারণ এই যে অ্যানিলিয়াম আয়ন তৈরি হয়। এটার বেলায় কি সবার বেলায় সে অর্থবেরা, কিন্তু মেটার বেলায় সে কি যে হচ্ছে নাইট্রোর বেলায় সে কি মেটা নির্দেশ করে, কারণ কি NH2 এর সাথে H+ যুক্ত হয়ে অ্যানিলিয়াম NH3 আয়ন তৈরি করে, যেটা মেটার নির্দেশ করে। সেম আগের ব্যাখ্যাটা তুমি দিয়ে দিবা। এখানেও সেম দেখো বলছে যে ক্লোরিনের বিক্রিয়া করো। হ্যাঁ, দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন তুমি দেখবা যে সেম AO3 যৌগের ক্ষেত্রে বিক্রিয়ায় ভিন্নতার কারণ ব্যাখ্যা করতে বলছে। উদ্দীপকের AO3 যৌগের ক্ষেত্রে ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রতিস্থাপকের অবস্থানে ভিন্নতার কারণ। হ্যাঁ, তাহলে তুমি দেখবা যে এখানে হচ্ছে তুমি যখন কি করবা, এই যে জিঙ্ক দিচ্ছ তাহলে বেনজিন হবে, আর এখানে যখন তুমি নাইট্রেশন করছো তাহলে NO2 হবে। সো এই তোমাকে ব্যাখ্যা করতে হবে যে এখানে এই OH কি করে। হ্যাঁ, এই OH কি করে, এই OH হচ্ছে অর্থবেরার নির্দেশ করে, আর এখানে সিতে যেটা তৈরি হয়েছে NO2 সেটা মেটার নির্দেশ করে। রেজোনেন্স দিবা আর ব্যাখ্যা করবা, বলবা যে এখানে অর্থবেরার নির্দেশক করে আর এটা হচ্ছে মেটার নির্দেশ করে। রেজোনেন্স ব্যাখ্যা হবে কি রেজোনেন্স। তো এখন তুমি দেখলে এই প্রশ্নগুলো দেখলেই তুমি চিন্তা দেখো সেই একই জিনিস, প্রশ্নগুলো তুমি দেখো দেখলেই তুমি চিনতে পারবা। এখন প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই তুমি চিনতে পারবা যে এই একই জিনিসগুলোই ঘুরে ফিরে আসলে আসতে অনেকগুলো প্রশ্ন তোমার জন্য রেখে দিছি। দেখো সেই রেজোনেন্সের ওগুলাই তুমি ঘুরে ফিরে দেখবা যে একই জিনিস আসলে এখান থেকে আসলে আসে। তো তোমার এগুলো মোর প্র্যাকটিস হয়েছে, তুমি যেন আরও প্র্যাকটিস করতে পারো এখান থেকে। সো এই সবগুলো প্রশ্ন, এখানে অনেকগুলো প্রশ্ন রাখছি, খুঁজে খুঁজে যত প্রশ্ন আছে দেখো সেই সক্রিয়তার ক্রম, প্রশ্ন কিন্তু এর বাইরে কিছু নাই, এগুলাই তুমি ঘুরে ফিরে দেখবা প্রশ্ন আকারে তুমি পাচ্ছ। যে সবগুলো প্রশ্ন তুমি এখান থেকে সলভ করে ফেলবা, তাহলে দেখবা তোমার এখান থেকে আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। এই প্রশ্নগুলো রাখছি, প্রশ্ন এবং উত্তর তোমার জন্য রাখছি। তুমি প্রশ্নগুলো পড়বা এবং দেখবা যে প্রত্যেকটা প্রশ্নই তুমি এখন এখান থেকে উত্তর করতে পারছো। যেমন তুমি যে কোনো লাস্ট একটা প্রশ্ন নাও, মানে কি বলছে, যে বলছে CO-D যৌগের মধ্যে কোনটি ইলেকট্রন আকর্ষী প্রতিসরণ বিক্রিয়া অধিক সক্রিয়, সেম প্রশ্ন দেখছো। তাহলে তুমি কি বলবো, C আর D কি? এই C হচ্ছে তোমার নাইট্রোমূলক, তো এখানে তোমার নাইট্রোমূলক বুঝতে পারলে নাইট্রেশন হয়েছে। আর D কি, তার মানে দেখছো প্রশ্ন কিন্তু সেই একই, দেখছো। তো এটার মধ্যে কে বেশি সক্রিয়, এই যে NH2 বেশি সক্রিয়, কারণ এরা অর্থবেরা নির্দেশ করে, আর NO2 হচ্ছে মেটার নির্দেশ করে, তো এটা কম সক্রিয়। হ্যাঁ, এই যে অনুরণন সহ ব্যাখ্যা করো, তা এটা মানে হচ্ছে রেজোনেন্স। এই যে রেজোনেন্স, হ্যাঁ, এই যে রেজোনেন্স এটাই কিন্তু সেই রেজোনেন্সটা, অনুরণন এটাই কিন্তু সেটা। সো বাংলা দেখে ভয় পেও না আবার। সো যে কোনো প্রশ্ন তুমি দেখলে হুবহু সেম একই রকম প্রশ্ন, 5টা বিক্রিয়া এবং হচ্ছে সেই রেজোনেন্সের এই কারণগুলো। সো আশা করি বুঝতে পেরেছো, এতটুকু পড়লে তোমার এখান থেকে আর কোনো প্রশ্ন আটকাবা না ইনশাল্লাহ। সো এটুকু জিনিস সুন্দর মতো করে ফেলো, এখান থেকে একটা প্রশ্ন তুমি এনশিওর করে ফেলো। স্লাইডে যতগুলো প্রশ্ন দিচ্ছি সবগুলো তুমি একবার করে পড়বা, দেখবা যে এখান থেকে তোমার অনেক জিনিস তোমার ক্লিয়ার হয়ে গেছে এবং এখান থেকেই তুমি পরীক্ষা একটা শিখেও পাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, আল্লাহ হাফেজ।